So we have our guest on the platform. Assalamu alaikum everyone. Welcome to today's webinar where we'll be exploring an exciting agenda beyond code, the future of machine learning. We are thrilled to have two esteemed guests with us today. First, we have Anaf Hossein Rafi, who is currently serving as head of AI at Intelligent Machines. Joining him is Adham Orik Nifty, our former ITCS president, who is now a graduate trainee at Robi Axiata Limited. We will begin by delving our guest's early experience in coding, followed by an insightful discussion on the prospects of ML ops and AI engineering. Next, we will cover career preparation, strategies, and current industry demands. Throughout the event, we will cover career preparation, industry demands, and also we want to encourage our audience to use the Zoom chat feature and Facebook Live comment section for questions. Towards the end, there will be a dedicated segment where attendees can raise their hands to ask questions directly to our guests. We are now starting our session. রাফি ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। নিপ্তি ভাই, কেমন আছেন ভাই আপনি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ সব ভালো। জি, এই তো ভাই ভালো। ওয়েলকাম টু টুডেস সেশন, both of you guys. সো আমি রাফি ভাইকে দিয়ে হচ্ছে আজকে সেশনের প্রথম কোশ্চেনটা শুরু করব। ভাই, আমরা জানি যে আপনি হচ্ছে বুয়েটে আপনার আন্ডারগ্রেড জার্নি কমপ্লিট করেছিলেন। সো আপনি কি প্রোগ্রামিং বুয়েটের ফার্স্ট ইয়ার থেকে শুরু করেছিলেন, নাকি লাইক ডিড ইউ স্টার্ট আফটার সাম ডেজ লেটার? অ্যাকচুয়ালি বুয়েটের ফার্স্ট ইয়ারেই আমার প্রোগ্রামিং করা শুরু হয়। সো ফার্স্ট ইয়ারে থাকতে আমাদের সময় হলো বিএনপি অবরোধ চলতেছিল একটা। তো একটা লম্বা ছুটি ছিল আর কি। তো সেই সময় মানে এমনি এর আগেও অ্যাসাইনমেন্ট করছি কিছু, বাট ওই সময়টাতে যেটা হয়েছে অনেক ফ্রি টাইম ছিল। তো আহ, আহ, আমার একটা ফ্রেন্ড আর কি আমাকে নক দিছিল যে ইউভিএ অনলাইন চার্জ তখন একটা খুব পপুলার হুম। প্রোগ্রামিং প্ল্যাটফর্ম ছিল। তো ওইটা লিঙ্ক দিছিল এবং লিঙ্ক দিয়ে বলেছিল যে এখানে প্র্যাকটিস করে দেখতে পারিস। তো ফার্স্ট প্রবলেমটা যখন সলভ করতে গেলাম, তো দেখলাম যে প্রায় 5-6 বার রং অ্যান্সার আসছে, 2-3 বার টাইম লিমিট এক্সিডেড। হ্যাঁ। তো ফাইনালি যখন অ্যাকসেপ্টেড হয় সলিউশনটা, তখন একটু ডিফারেন্ট টাইপ অফ ফিলিংস ছিল আর কি। তো ওই সময় ওইটাই ছিল ট্রিগার পয়েন্ট, তখন থেকে আর কি প্রোগ্রামিং এ অনেক বেশি ইন্টারেস্ট চলে আসে। দেখা গেছে যে ওই ছুটিটা ওটা প্রায় 1.5 মাসের মতো ক্লাস বন্ধ ছিল ওই অবরোধের কারণে। তখন দেখা যেত যে প্রায় সারাদিনই দিনে 12 ঘন্টা কোডিং করতাম আর কি ওই প্ল্যাটফর্মে আর কি। ওইখান থেকে আর কি প্রোগ্রামিং এর প্রতি ঝোঁকটা শুরু হয়। পুরো সময়টা জুড়ে আপনি অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর পিছনে ইনভেস্ট করেছিলেন, তাই মেইনলি হচ্ছে আপনি হ্যাঁ, কোডিং প্রবলেম সলভিং থেকে হচ্ছে আপনার কোডিং জার্নিটা শুরু করেছিলেন, তাই রাইট তো? রাইট। সো আমাদের সময় ওই ইউভি এর যে দুইজন কর্ণধার ছিল, স্টিভেন হালিম আর ফেলিক্স হালিম, তাদের একটা পপুলার বই ছিল কন্টেস্ট প্রোগ্রামিং। তো ওই বইটা মানে যারা এসিএম প্রবলেম সলভ করতো আইসিপিসি, তারা হলো ওই বইগুলো ফলো করতো। তো ওই বইটা কিনছিলাম। তো ওখান থেকে আর কি অ্যালগোরিদম গুলো পড়ে পড়ে ওই ইউভি এর প্ল্যাটফর্মে সলভ করতাম। এভাবে আর কি প্রবলেম সলভিং এ প্রোগ্রামিং এ আর কি হাতে খড়ি পায়। আচ্ছা, এখন আমরা নিফটি ভাইয়ের কাছে যাব। সো ভাই, জেনারেলি তো আমরা আইওটি তে জেনারেলি ডেটাবেজ, জাভা প্রোগ্রামিং, ওয়েব এন্ড অ্যাপ ডেভেলপমেন্ট এগুলাই জেনারেলি শিখি। সো অ্যামাং অল অফ দিস, যে আপনি কিভাবে হচ্ছে মেশিন লার্নিং এ বেশি ইন্টারেস্ট ফাইন্ড করছিলেন? আচ্ছা, নাম্বার ওয়ান, অনেক কিছু বললো জাভা, হাবি যাবে অনেক কিছু, বাট থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কিন্তু এক্সটেন্সিভলি আইওটিতে আমাদেরকে মেশিন লার্নিং পাইথনের উপর অনেক কোর্সই করানো হয়। বাট দেন এগেন, কোর্স করলে যে খুব আগ্রহ আসে ব্যাপারটা এরকম না। বাট আইওটির কারিকুলাম কভার করে অ্যাট দ্য সেম টাইম অনেক কম্পিটিশন হয় আর কি। মানে যখন আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ছিলাম, প্রচুর কম্পিটিশন হইতো, বুয়েট এমএল স্প্রিন্ট হইতো, ডাটাথন হইতো, বিভিন্ন কম্পিটিশন হইতো। সো মেইনলি ওগুলো একটা ভালো মোটিভেটর। যেগুলো আইআইটিতে রাইট নাও চলতেছে, আমি তো বলবো সিএসসির 80% রিসার্চ হচ্ছে এমএল বেসড। ইভেন যাদের রিসার্চ এমএল না, ওরাও দেখি সাইড দিয়ে, বাম দিক দিয়ে, ডান দিক দিয়ে এমএল নিয়ে আসে। সো মানে এই প্রশ্নটা আই থিঙ্ক এখন আর খাটে না যে এমএলএ কেন। এখন প্রশ্নটা আসলে উল্টা, যে এমএলএ কেন না।
ব্যাপারটা এরকম হয়ে গেছে, কারণ ত্রিপলি বলো, মেকানিক্যাল বলো, আমি তুমি করে বলতেছো, তুমি আমার জুনিয়র, সো ত্রিপলি বলো, মেকানিক্যাল বলো, সিভিল বলো, সবাই এখন এমএল এমএল, সবার প্রজেক্টেই দেখবা এমএল। কিছু হইলেই এমএল, কিছু হইলেই রেকমেন্ডেশন, মানে এটা একটা রুল বেস জিনিস হোক আর অ্যাকচুয়াল মডেল হোক, সবাই এমএল। সো প্রশ্নটা আসলে এখন হওয়া উচিত উল্টা, যে ভাই তুমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বাট কেন এমএল করো না? প্রশ্নটা আসলে এরকম হওয়া উচিত। তো যাই হোক, সো সবাই করতো, আমিও করতাম, এটা একটা অ্যান্সার হইতে পারে। আর দেন করতে করতে আসলে ভালো লাগা। সো জেনারেলি লাইক থিসিস রিসার্চ এগুলার জন্য, এবং লাইক আমাদের যেরকম থার্ড ইয়ারে হচ্ছে মেশিন লার্নিং এর যে কোর্স হয়, এগুলা থেকেই হচ্ছে আপনার মেশিন লার্নিং এর যাত্রাটা শুরু হয়েছে। হ্যাঁ, এগুলো যদি কেউ প্রপারলি করে, গুড এনাফ। অ্যান্ড অন দি আদার হ্যান্ড, কোর্সেরার যে কোর্সগুলো ছিল আমাদের, আমি যখন সেকেন্ড ইয়ারে, তখন কোয়ারেন্টাইন, কোভিড। সো তখন বাসায় লম্বা টাইম কিছু করার ছিল না। তো কি করতাম, অ্যান্ড্রু এনজির কোর্সগুলা করতাম বসে বসে সেকেন্ড ইয়ারে থাকতে। সো অ্যান্ড্রু এনজির কোর্সগুলো করতে করতে দেন ফার্দার এই কোর্স ঘাটি, ওই কোর্স ঘাটি, এটা পড়ি, ওইটা পড়ি। দেন পড়তে পড়তে এক সময় না, জিনিসগুলা ভালো লাগা আসলে স্টার্ট হয়ে যায়। আর দেন যখন দু একটা কম্পিটিশনে টুকটাক ভালো করে স্টার্ট করি, তখন আসলে আর মোটিভেশন আলাদা করে প্রয়োজন হয় না। জেনারেলি তো মানে একটা টেন্ডেন্সি থাকে যে সবাই হচ্ছে কোডিং কন্টেস্ট করে, বা সিপি যেটা মেইনলি হচ্ছে ফোকাস করা হয়। তো এই যে প্রবলেম সলভিং যে মাইন্ডসেটটা থাকে এটা, এবং লাইক আমরা যে মেশিন লার্নিং এ হচ্ছে মডেল হচ্ছে ট্রেন করি, টেস্ট করতেছি, দেন ইভেন ক্যাগেলেও হচ্ছে অনেক সময় হচ্ছে কন্টেস্ট হোস্ট করা থাকে। সো আপনার কাছে কি মনে হয়, লাইক দুটা কি অনেকটা ডিফারেন্ট, নাকি প্রবলেম সলভিং এ লাইক সিপি করলে যে প্রবলেম সলভিংটা হচ্ছে গ্যাদার হচ্ছে, এটাই আবার মেশিন লার্নিং এর ক্ষেত্রে আপনাকে হেল্প করছে? সো মানে ব্যাক ইন 2019 যখন আমি স্টার্ট করি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা, তখন কিন্তু কোডিং এর ক্ষেত্রে সিনট্যাক্স প্রপারলি পারা, এগুলোর অনেক ভ্যালু ছিল। যে কারণ তখন চ্যাট জিপিটি আসে নাই, সবকিছু নিজেরই করা লাগতো, বা 80% কাজ নিজেরই করা লাগতো। অন দি আদার হ্যান্ড এখন কিন্তু আসলে মানুষ মনে হয় 20% কোড নিজে লেখে, 80% কোডই জিপিটি আর মানে অন্যভাবে লিখে। সো আমি যেটা বলতে চাচ্ছি, প্রবলেম সলভিংটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ এন্ড অফ দ্য ডে এখন অ্যাপ্রোচটা জানা খুব ইম্পর্টেন্ট, যে একটা প্রবলেম তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা। সো আমি এটা কখনোই বলবো না যে সবাইকে কন্টেস্ট করতে হবে, সবাইকে কন্টেস্টে টপে যাইতে হবে, সবাইকে আইসিবিসি প্রোগ্রামার হতে হবে। কিন্তু এই প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা বা এই মেন্টালিটিটা থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ আলটিমেটলি যেটা ছাত্র অবস্থায় আমি রিলেট করতে পারি না, বাট এখন আমি পারি, কোডিং করে আসলে আমরা কি করি, মানে এই প্রোগ্রামিংটা কেন করি, মেশিন লার্নিংটা কেন করি, মানে এন্ড গোলটা কি? এন্ড গোলটা তো কোনো একটা প্রবলেম সলভ করা, হুম। কোনো একটা বিজনেস প্রবলেম সলভ করা। আদারওয়াইজ যত কোডিং করি কোনো লাভ নাই তো। সো প্রবলেম সলভ করার ওই প্র্যাকটিসটা থাকলে, এই আমার যেটা মনে হয়েছে, অনেক ইজিলি অ্যাপ্রোচ করা যায় যে কোনো প্রবলেম। সো এই কারণে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কন্টেস্ট প্রোগ্রামিং করাটা ভালো। কারণ তাহলে অনেক ধরনের প্রবলেম দেখতে দেখতে আহ, আমি যেটা মনে করি, মাথাটা খুলে অ্যান্ড অনেকভাবে চিন্তা করার সুযোগ হয়। এন্ড অফ দ্য ডে আর কি, একটা বিজনেস প্রবলেমকে কিভাবে টেকনিক্যালি কনভার্ট করে কাজ করা যায়, এই আইডিয়াটা মোটামুটি হয়ে যায়। সো মানে আমি রেকমেন্ড করি, এবং আমি যদি আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড করতে পারতাম, আমি হয়তো সিপিতে আরেকটু বেশি টাইম দিতাম। বাট ব্যাপারটা এরকম না যে সিপি না। মেহেদি, আই থিঙ্ক আমার মাইক মিউট আহ, জি ভাই, অ্যাকচুয়ালি আই ওয়াজ এক্সপিরিয়েন্সিং আনস্টেবল ইন্টারনেট কানেকশন। সো ওভার দ্য ডিসকাশন আমরা যেটা বুঝতে পেরেছি যে প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি, ওয়েদার এটা হচ্ছে কোডিং হোক বা এটা মেশিন লার্নিং হোক না কেন, আর্লি জার্নির ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং করতে শেখাটা উচিত। সো এরপরে হচ্ছে যে লাইক উই ক্যান ডেলভ ইনটু লাইক মেশিন লার্নিং, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের অ্যাজ আ সিএসসি ইঞ্জিনিয়ার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে তো এটাই তো গোল, যে উই সলভ প্রবলেমস থ্রু কোডিং। সো আমি আবারও রাফি ভাইয়ের কাছে ফিরে যাব। সো রাফি ভাইয়ের ক্ষেত্রে আপনি ক্যারিয়ার শুরু করেছিলেন অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন ইনফোস্যাপেক্স লিমিটেড।
তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে যে এখন যে আপনি ইন্টেলিজেন্ট মেশিনস এ হচ্ছে অ্যাজ অ্যান এআই ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, হেড অফ এআই হিসেবে আছেন, অকুপাইং করেছেন রোল। তো জেনারেলি লাইক এই যে দুইটা ডিফারেন্ট পজিশনের জন্য তো বিভিন্ন রকমের স্কিল সেটটা ডিফারেন্ট হয়, বিকজ অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দেখা যায় ব্যাক এন্ড হিসাবে যদি ব্যাক এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকে ওর স্কিল সেটটা ডিফারেন্ট হয়, আবার অ্যাজ এন এআই ইঞ্জিনিয়ার হিসেবে হয়তো স্কিল সেটটা কিছুটা ডিফারেন্ট থাকে। সো এআই ইঞ্জিনিয়ারিং এর জন্য আর মেশিন লার্নিং এর জন্য আমার কেমন টাইপ অফ স্কিল সেট শিখাটা প্রয়োজন? আচ্ছা, সো ফার্স্টে আমি আমার ট্রানজিশনের ব্যাপারটা একটু বলে নিই যে কিভাবে হলো এটা। সো আমি যখন ফাইনাল ইয়ারে ছিলাম বুয়েটের, সেটা ছিল 2017 সালে। তো তখন হলো আমাদের তখন আসলে বাংলাদেশে এআই নিয়ে কাজ একদমই প্রায় হইতোই না বলা যায় আর কি। তো আমাদের যে এবং কোর্সগুলাও সেরকম একটা করানো হতো না কোনো জায়গায় এআই রিলেটেড। এখন যেরকম আরো অনেক সুন্দর সুন্দর কোর্স, আরো ম্যাচিউরড কোর্স করানো হয়, তো তখন ওরকম ছিল না। তো আমাদের ফাইনাল ইয়ারে যে এআই এর কোর্সগুলো ছিল, মেশিন লার্নিং, প্যাটার্ন রেকগনিশন, ইন্ট্রোডাকশন টু এআই, এই কোর্সগুলা, ওগুলাতে বেশি বেসিক্যালি ম্যাথমেটিক্স এবং অ্যালগোরিদম গুলা পড়ানো হইতো এআই রিলেটেড। তো এবং অ্যাসাইনমেন্ট গুলা যেটা দেওয়া হইতো ক্লাসে, ল্যাবে, সেগুলা আসলে ছিল এই যে এআই যে অ্যালগোরিদম গুলা আছে এগুলা স্ক্র্যাচ থেকে আর কি, কোনো রকম টুল ইউজ না করে বেসিক সি বা জাভা বা পাইথন দিয়ে আর কি ইমপ্লিমেন্ট করা লাগতো। তো যেমন হলো একটা মনে আছে আমার, যে যেটা করে অনেক মজা পেয়েছিলাম, যে নিউজ পেপার ডাটা সেট দেওয়া হয়েছিল। তো সেটা দিয়ে আর কি ওই টপিক মডেলিংটা ইমপ্লিমেন্ট করা লাগবে এলডিএ এবং গিভ স্যাম্পলার ইউজ করে। সো কোনো রকম টুল ইউজ করা যাবে না। সো এটা স্ক্র্যাচ থেকে কোড করে ওই ডাটা সেটটাকে যখন মডেলিং করলাম এবং রেজাল্টটা যখন দেখলাম যে আসলেই সে পারতেছে সিমিলার টপিক গুলাকে, একটা টপিকে সিমিলার ইগুলাকে, নিউজ গুলাকে একটা টপিকের আন্ডারে আনা, কিওয়ার্ড গুলাকে গ্রুপ করা, তো তখন বিষয়টা বেশ অ্যামেজিং লাগছে যে তার মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজও আসলে প্রবাবিলিটি ফলো করে, প্রবাবিলিস্টিক অ্যানালাইসিস ফলো করে। তো ওই সময় হলো যে মেশিন লার্নিং এর প্রতি আগ্রহটা বাড়ে। বাট যখন মানে গ্রাজুয়েট করি 2017 সেপ্টেম্বরে, তখন আসলে ওই এমএল রিলেটেড জব ওপেনিং আমাদের সময় ছিলই না আর কি, আমরা অনেক দেখছিলাম। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আর কি স্টার্ট করি। এরপরে হলো বাট ওই ইন্টারেস্টটা থাকাতে বিভিন্ন ঘাটাঘাটি করতাম, পড়াশোনা করতাম। ওই ইউটিউবে স্ট্যানফোর্ডের লেকচার কিছুটা দেখছিলাম, তারপর কোর্সও তো করছিলাম। এরপর হলো যে 2020 সালে আর কি ওই আইএম থেকে, আইএম এ আমার এক ফ্রেন্ড জয়েন করছিল, তো তার মাধ্যমেই অলি ভাইয়ের সাথে দেখা হয়। তো ওই সময় আর কি কিছু ইন্টারেস্ট শো করি, ইন্টারভিউ হয়। তো তখন হলো যে আইএম এ আর কি জয়েন করি এআই ইঞ্জিনিয়ার হিসেবে। তো ওইভাবে আসলে সফটওয়্যার থেকে এআই লাইনে আসা। আর এআই তে যদি কিভাবে স্টার্ট করতে হয় এটা, তো আমাদের সময় যা ছিল এখন তো সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। হুম তখন হুম। ফ্রেমওয়ার্ক গুলাও অত ম্যাচিউর ছিল না আর কি। বাট এখন তো আসলে অনেক আগায় গেছে সবকিছুই, টেকনোলজি। তো এখন যদি জিজ্ঞেস করা হয় যে হাউ টু গেট স্টার্টেড, তো আমি বলবো যে আহ, ঠিক আছে, এখন মানে এলএলএম নিয়ে বেশ হাইপ চলতেছে, বিশেষ করে চ্যাট জিপিটি রিলিজ হওয়ার পর থেকে। তো সবাই দেখা যাচ্ছে যে মানে ডিরেক্টলি ওই এলএলএম নিয়ে স্টার্ট করতেছে, চ্যাটবট বিল্ড করা বা ওপেন এআই এপিআই ব্যবহার করে এরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা এজেন্ট বিল্ড করা। বাট আমার মতে শুরু করতে হলে আসলে ওই বেসটা ক্লিয়ার হওয়া দরকার, ঠিক আছে। তো আহ, এখন যেমন ভার্সিটি গুলোতে বেশ ভালো মতো পড়ানো হয়, ঠিক আছে। আমরা তো প্রায় এই প্রত্যেক বছরই আহ কেউ কি কিছু বললো? মেবি। আচ্ছা, আচ্ছা, হয়তো নয়েজ ছিল কোনো। সো আমরা প্রত্যেক বছরই তো আইআইটি থেকে ইন্টার্ন নিই। তো মাসাল্লাহ তারা বেশ ভালো পারফর্ম করে। তো তাদের কাছ থেকে তো শুনি যে কি ধরনের অ্যাসাইনমেন্ট করানো হয়, কি ধরনের রিসার্চ তারা করতেছে, এবং ক্লাসে যে কোর্সগুলো করানো হয়। সো সেই কোর্সগুলা ভালো মতো করা উচিত আমার মতে। এবং এর পাশাপাশি কোর্সের কোর্সগুলাও
করা উচিত, এবং ক্যাগেলে কম্পিটিশন করা এটা খুব ভালো একটা প্র্যাকটিস বেসিক গুলাকে ক্লিয়ার করার জন্য। আর আরেকটা বিষয় হলো যে মানে একটা জিনিস তো টুল ইউজ করতে পারা, ঠিক আছে, বাট হুম ওই টুলটা আন্ডারনিথ কিভাবে কাজ করে, ঠিক আছে, মানে মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলা বোঝা, হুম এটাও আই থিঙ্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ অনেক সময় দেখা যায় যে ডেটা সেট দিয়ে ট্রেন করার পর যে রেজাল্টটা আসতেছে সেই রেজাল্টটা ইন্টারপ্রেট করা যাচ্ছে না, কেন এরকম প্রেডিকশন করতেছে সে। সো ওইটা যদি ডিবাগ করতে যায় কেউ, প্রবলেমটা বের করতে চায়, তখন ওই বেসিকটা জানা লাগে। যে শুধু টুল ইউজ করতে পারে সে কিন্তু ওইখানে যেতে পারবে না আর কি, প্রবলেমটা বের করতে পারবে না। তো এটাই আর কি, মানে কোর্স গুলা একটু ভালো মতো করা, অ্যালগোরিদম গুলা বোঝা কিভাবে কাজ করে, টুলস শেখার পাশাপাশি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইভাবে আর কি কেউ আই থিঙ্ক এআই তে এন্টার করতে পারে, এআই এমএল অপস। সো বুঝতে পারলাম। বেসিক্যালি হচ্ছে যে লাইক ক্যারিয়ারের শুরুতে হচ্ছে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এই জন্য জয়েন করেছিলেন ব্যাককম, তখন দ্যাট টাইম অ্যাকচুয়ালি বাংলাদেশে মেশিন লার্নিং অর এরকম তেমন একটা বেশি প্রচলন হয়নি। অ্যাকচুয়ালি রিসেন্টলি হচ্ছে লাইক মেশিন লার্নিং জিনিসটা হচ্ছে খুব বেশি পপুলারিটি পাইছে। আর ইভেন আমাদের ইউনিভার্সিটি কোর্সেস গুলাও কাইন্ড অফ চেঞ্জ হচ্ছে, যে মেশিন লার্নিং এখন একটা লাইক বলা যায় যে একটা ইম্পর্টেন্ট স্কিল, যেখানে নট অনলি ইট ইজ লাইক একজন জাভা ডেভেলপার আর একজন পিএইচপি ডেভেলপার শুধু পিএইচপি জানবে এরকম না, মেশিন লার্নিং ইজ ফর অল, লাইক। সো আমি নিফতি ভাইয়ের কাছেও কাইন্ড অফ একটা সেম কোশ্চেন করবো যে ভাই আপনি অ্যাকচুয়ালি এরিকসন এন্ড রেড ডট ডিজিটাল লিমিটেডে প্রথমে হচ্ছে ইন্টার্ন ছিলেন। সো এরপরে হচ্ছে আফটার গ্রাজুয়েশন ইউ হ্যাভ জয়েন্ড রবি। সো এই যে মেশিন লার্নিং অর ডেটা সায়েন্স, হাউ দিস হ্যাড হেল্প ইউ লাইক জয়নিং সাচ আ বিগ কোম্পানি? মেহেদি, প্রশ্নটা একটু আরেকবার করলে ভালো হতো, তুমি একটু। ওকে স্যার। ভাই, আপনি প্রথমে এরিকসন অ্যান্ড রেড ডট ডিজিটাল লিমিটেডে ইন্টার্ন হিসেবে ছিলেন। সো হ্যাঁ। এরপরে হচ্ছে আফটার গ্রাজুয়েশন ইউ জয়েন রবি। সো মেশিন লার্নিং অর ডেটা সায়েন্স, দিস টু থিংস অ্যাকচুয়ালি হাউ ডিড ইউ হেল্প ইন গেটিং সাচ আ বিগ কোম্পানি? ও, এটা সো যদি আমি বলি পুরোটাই 100%ই। কারণ যেহেতু আমি রবির এআই টিমে কাজ করি, সো অবশ্যই আমার সরি ম্যাম, সো অবশ্যই আমার প্রিভিয়াস এআই নলেজ এবং এআই এক্সপিরিয়েন্স কতটুকু ছিল এটা একটা বড় ফ্যাক্টর ছিল। কারণ নাম্বার ওয়ান, মেশিন লার্নিং বা এআই টিমে নর্মালি নর্মালি একদম ফ্রেশার নিতে চায় না এখনো কোম্পানিগুলো। হুম নিলেও ইন্টার্ন হিসেবে নিতে চায়, বাট মানে এখনই মানে এখনো আমি এটা দেখি যে একদম নতুন কাউকে চায় না মানে এমএল টিমে নিতে। অ্যাটলিস্ট 1 বছর 2 বছরের এক্সপিরিয়েন্স এরকম কিছু একটা চেয়ে থাকে। সো ইন দ্যাট কেস আমার একটা সুবিধা ছিল, আমি ভার্সিটি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ধুমায় কম্পিটিশন করতাম। মানে এমএল রিলেটেড যা যা কম্পিটিশন হইতো সবগুলা করতাম, এবং ফরচুনেটলি বেশিরভাগ রেজাল্টই ভালো ছিল। সো ডাটাথন 2.0 হয়েছিল আমাদের টাইমে। ওটাই আমাদের অনেকগুলো টিম পার্টিসিপেট করছিল, এর মধ্যে আমাদের টিম ফাইনালে উঠছিল, যেটা ওদের টপ 20 এরকম কিছু একটা ছিল। সো আমাদের টিম ওখানে টপ 20-তে ছিল। আমাদের একটা খুব ভালো টিম ছিল আইডিতে থাকতে। আমি, সারতাজ, সাজিদ, ওরা আর কি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পুরোটাই বলতে গেলে রিসার্চও হুম আমরা একসাথে করতাম, কম্পিটিশন গুলো আমরা একসাথে করতাম। তখন যে আমি অনেক কিছু পারতাম এরকম না, বাট একসঙ্গে থাকার কারণে বা কম্পিটিশন গুলো করার কারণে মানে কন্টিনিউয়াসলি অনেক কিছু শিখতাম, লার্নিংটা হইতো। সো বুয়েট স্প্রিন্ট হয়েছিল, এমএল স্প্রিন্ট বা ডিএল স্প্রিন্ট কিছু একটা, ওখানেও টপ 10-এ ছিল আমাদের টিম। অন দি আদার হ্যান্ড থার্ড ইয়ারের লাস্টে আমরা আমরা একটা এনএলপি নিয়ে পেপারও করছিলাম। সো আমার ওইদিকে এনএলপি নিয়েও কিছু আইডিয়া ছিল। দেন নর্মাল যে কম্পিটিশন গুলো হয় ওগুলোর জন্য যে অ্যালগোরিদম গুলো দরকার, যেভাবে ডেটা নিয়ে কাজ করা দরকার, ওগুলো নিয়েও আমার আইডিয়া ছিল। সো সব মিলিয়ে আমি বলবো আমার একটা, আমি মানে খুব এক্সপার্ট মোটেও না, তার ধারে কাছেও না, বাট ওভারঅল ভালো একটা আইডিয়া ছিল যে আহ, কি কি করতে হবে বা, এবং আনাফ একটা ভালো কথা বললেন, ওটা আমি একটু অ্যাড্রেস করতে চাই। সো যে কোনো একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করে রেজাল্ট আনাটা অনেক ইজি অনেক ক্ষেত্রে। হুম এক্সডি বুস্ট মারলেই ভালো রেজাল্ট চলে আসবে অনেক ক্ষেত্রেই। বাট কেন এক্সডি বুস্ট কাজ করে, কিভাবে এক্সডি বুস্ট কাজ করে, এইটা না আমার মনে হয় যারা এখন এমএল নিয়ে কাজ করে তার 80%ই জানে না, কিন্তু ওরা ইউজ করে। সো এই জিনিসটা আমার ক্ষেত্রে খুব ইফেক্টিভ ছিল। আমি হয়তো কম জানতাম, বাট যখন যেটা পড়তাম জানতাম, স্লোলি শিখতাম, বাট বুঝে বুঝে আগাইতাম যে
কখন এক্সডি বুস্ট ভালো কাজ করে এবং কেন করে, কখন লিনিয়ার রিগ্রেশন, কখন লজিস্টিক রিগ্রেশন, এগুলো না অ্যাপ্লাই সবাই করতে পারে। অ্যাপ্লাই করতে আই থিঙ্ক এক লাইনে কোড লেখা লাগে। ডট প্রেডিক্ট মারলে প্রেডিকশন হয়ে যায়, ডট ট্রেন মারলে ট্রেন হয়ে যায়। চ্যাট জিপিটি কে বললে সব লিখে দেয় পুরো কোড এখন। বাট কোথায় এক্সডি বুস্ট, কোথায় লজিস্টিক, কোথায় লিনিয়ার, কোথায় মানে বিভিন্ন অন্য রিগ্রেশন মডেল, এগুলার মানে আন্ডারলাইং মেকানিজমে খুব কম মানুষই এখন যায়। বাট সরি ভাই, ফর্চুনেটলি আমি ওগুলো নিয়ে একটু একটু ঘাটাঘাটি করতাম। সো আই থিঙ্ক অ্যাজ আ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার আমাদের সবারই এটা করা উচিত। এই জায়গাটাতে আমরা অন্য যারা এমএল অ্যাপ্লাই করে ওদের চাইতে একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারি। কারণ ইলেকট্রিক্যাল বা সিভিল ওদের 90% যেই কাজগুলো আমি দেখি, ওরা সব অ্যালগোরিদম গুলো ইউজ করে দিচ্ছে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং যে এটার মেকানিজমটা কি। বাট ইন্ডাস্ট্রিতে না এভাবে কাজ করা যায় না, কারণ ডাটাগুলোতে এত নয়েজ, ডাটাগুলো কোনো মানে কেগেল ডেটা সেট তো অলরেডি একটা প্যাটার্ন দেওয়া আছে। সো আমি ঠাস করে একটা অ্যালগোরিদম মেরে দিলে প্যাটার্নে ফিট করে যায়। রিয়েল লাইফে প্যাটার্নে কোনো ডাটাই ফিট করে না। ওখানে প্রচুর মানে প্রি প্রসেস করা লাগে, ডাটার নয়েজ ক্লিয়ার করা লাগে, নয়েজ ক্লিন করা লাগে, নতুন নতুন ফিচার বের করা লাগে, দেন কাজটা করা হয়। বাট কেগেল ডাটা সেটে সব ফিচার দেওয়া থাকে, থুম করে ট্রেন করলে 90%, 95%, এভাবে রিয়েল লাইফে কাজ হয় না। সো এটা আমার একটা আর কি আনফের সাথে অ্যাড করে এটাই বলতে চাই যে কিভাবে অ্যালগোরিদম গুলো কাজ করে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড নট অনলি মানে অ্যালগোরিদম অ্যাপ্লাই করলে আসলে ডাটা সায়েন্টিস্ট বা এমএল ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া যায় না। মানে ডাটা ইঞ্জিনিয়ারিং, কিভাবে ডাটা ক্লিন করতে হয়, কিভাবে ডাটাটাকে মানে প্যাটার্ন ক্রিয়েট করতে হয়, এটা যে করতে পারে আলটিমেটলি সেই ভালো কাজ করে। কারণ রিয়েল লাইফ ডাটার কোনো প্যাটার্ন থাকে না ভাই, কোনো প্যাটার্নই থাকে না। হুম। প্যাটার্ন নিজের বানায় নিতে হয়, নিজের খুঁজে নেওয়া লাগে। সো এই ব্যাপারটা আসলে হয়তো ভার্সিটিতে আমরা অনেকে জানি না, বা অনেকের এক্সপেকটেশন থাকে এই ডাটা ডাটা দিলাম অ্যাকুরেসি 98% হয় কিনা দেখ। এটা রিয়েল লাইফে জীবনেও হবে না, ওই কেগেল কন্টেস্টেই খালি হয় বা ল্যাব কোর্সেই খালি হয়। সো হ্যাঁ, একটু ব্যাক করি আবার যে সো বুঝে বুঝে কাজ করার কারণে ইন্টারভিউ গুলোতে আর কি খুব কনফিডেন্টলি অ্যান্সার করা গেছে বা প্রপারলি আগানো গেছে। সো যদি প্রশ্ন আই থিঙ্ক আরেকটা ছিল, আমি একটু ডিবেট করে ফেলছি, বাট যেহেতু বলতেছি একটু কন্টিনিউ করি। সো আমার রিকোয়েস্ট থাকবে যারা এখানে কম্পিউটার সায়েন্সের আছে, আই থিঙ্ক 80% এমএল নিয়ে কোনো না কোনো টাইমে ফ্যাসিনেটেড হবে এবং ট্রাই করবে ক্যারিয়ার পার্সু করার। একটু বুঝে পড়াটা ভালো, কখন কোন অ্যালগোরিদমটা কাজ করতেছে এটা বুঝে পড়াটা ভেরি ইম্পর্টেন্ট। অন দি আদার হ্যান্ড ডাটা ক্লিন করা, ডাটা ট্রিম করা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই দুইটা বিষয় একটু খেয়াল রাখা উচিত। আমি আহ আমার টিমও রবি ডেটাথন 2.0 তে হচ্ছে পার্টিসিপেট করেছিল। সো দ্যাট টাইম হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ারে ছিলাম। সো অনেক নলেজ গ্যাপ ছিল। তো দেখা গেছিল যে হ্যাঁ অ্যাকচুয়ালি যে যে নয়েজ কমানো, ডেটা থেকে ডেটাকে ফিল্টার আউট করে নিয়ে আসা, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তখন জানতাম না। আমরা জাস্ট হচ্ছে ক্যাগেল বা ওই আহ কোন একটা কোড বেস ছিল ওটাকে জাস্ট অ্যালগোরিদম চেঞ্জ করে 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 হচ্ছে অ্যাকুরেসি চেক করতাম। সো আফটার ইয়ার্স লাইক মেশিন লার্নিং পড়ার পরে দেন ডেটা ক্লিনিং এই জিনিসগুলো জানার পরে অ্যাকচুয়ালি মানে এখন বুঝতে পারছি যে হোয়াট উই ডিড মিস্টেক ইন দ্যাট টাইম। সো ওই টাইমে আমার এখনো মনে আছে যে সাত্তাজ ভাই এবং আপনার টিম অনেক গুড পজিশনে ছিল লিডার বোর্ডে। হ্যাঁ, বাট আমরা মনে হয় আমার যতটুকু মনে পড়ে ভেরি বেসিক একটা মডেল ছিল এটা, আমরা কিছুই করি নাই, খালি প্রি প্রসেস করা হয়েছিল একটু সময় নিয়ে। অনেকগুলো কলামের কোনো মানে কিছুই বুঝতেছিলাম না। সো কলাম যেগুলো মনে হচ্ছিল ভেরি র্যান্ডম কলাম, ওগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। সো কলামের কোনো নাম ছিল না আমার যতদূর মনে আছে আর কি, ডটাথন টু তে কোনো কলামের কোনো নাম ছিল না। সো বোঝা একটু ডিফিকাল্ট ছিল যে কোন কলামটা কি মিন করতেছে। সো ধুম করে একটা মডেল ট্রেন না করে দিয়ে আমরা একটু ওখানে কাজ করার ট্রাই করছিলাম। জি ভাই, ডেটা প্রসেসিং এবং লাইক প্রি প্রসেসিং এই জিনিসগুলো স্টেপস অ্যাকচুয়ালি লাইক মেশিন লার্নিং এর জন্য অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট। সো ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন করবো যে রিসেন্টলি হচ্ছে রবি ডেটাথন 3.0 যেটা হয়েছিল সেখানে হচ্ছে আপনি আহ ওটা অর্গানাইজ করেছিলেন ইউ আর ইন দ্য টিম। সো এত বড় একটা ইভেন্ট যেখানে লাইক থাউজেন্ডস অফ পার্টিসিপেন্টস ছিল। সো মানে এই এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করতে গিয়ে আপনি কি 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 সব চ্যালেঞ্জেস এর মুখে পড়েছিলেন? বিকজ বাংলাদেশের ক্ষেত্রে লাইক মেশিন লার্নিং জিনিসটা ইজ কাইন্ড অফ নিউ। লাইক এসব কম্পিটিশনস গুলো অনেক কাইন্ড অফ রিসেন্টলি হচ্ছে। সো এই হঠাৎ করে এত বড় একটা ইভেন্ট কিভাবে হচ্ছে অর্গানাইজ করেছে? এটা অনেস্টলি বললে একটা মানে ফ্যান্টাস্টিক একটা অভিজ্ঞতা, মানে এক কথায় বললে ফ্যান্টাস্টিক। কারণ একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত এই অর্গানাইজ টিমের সাথে আমি ছিলাম, বা যদি দুই তিনজনের ছোট টিম বলা হয় যারা এই ফুল ইভেন্টটা
অর্গানাইজ করছে, আই এম ওয়ান অফ দেম। সো একদম ইনিশিয়ালি স্পন্সরদের সাথে ডিল করা থেকে শুরু করে টেকনিক্যাল পার্ট গুলা, যেটা কোয়ালিফায়ার রাউন্ড কে গেলে হলো 4 দিন ব্যাপী, ওগুলা ডাটা সেট দেখে আপলোড করা সহ, মানে প্রবলেম স্টেটমেন্ট গুলো বুঝে, কোশ্চেন আমি করি নাই, আমাদের মানে সিনিয়ররা করছে, বাট পুরা কে গেলে কম্পিটিশনটা হোস্ট করা থেকে শুরু করে যে কোনো ক্লারিফিকেশন দেওয়া থেকে শুরু করে সবকিছুতেই আমি ছিলাম। অ্যান্ড অন দি আদার হ্যান্ড নিচে অনেকগুলো দেখা যাচ্ছে, হুয়াওয়ে, এডাব্লিউএস, ওরা ছিল আমাদের স্পন্সর। সো খুব হুম ভালো একটা লার্নিং আমার যেটা হয়েছে, যখন হুয়াওয়ে স্পন্সর ছিল, ওদের একটা ক্লজ ছিল ওদের ক্লাউড ব্যবহার করতে হবে। আমি জীবনেও জানতাম না হুয়াওয়ে ক্লাউড কেমনে ব্যবহার করে। সো ডাটাথন করতে গিয়ে আমার হুয়াওয়ে ক্লাউড শেখা লাগছে। এডাব্লিউএস যখন আমাদের স্পন্সর ফাইনাল রাউন্ডে, হুয়াওয়ে ছিল আমাদের এই কোয়ালিফায়ার রাউন্ডের ক্লাউড পার্টনার, এডাব্লিউএস ছিল আমাদের ফাইনাল রাউন্ডে ক্লাউড পার্টনার। সো দুটার ক্লাউডে আমার ইউজ করতে হয়েছে, যে এই দুটার কোনোটাতে আমি আগে থেকে খুব বেশি কাজ করি নাই। সো টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে ওখানে একটা হিউজ লার্নিং হয়েছে। অ্যান্ড যদি পুরো অভিজ্ঞতাটা বলি, ডাটাথন, রবির ডাটাথন মানে আনডাউটেডলি বাংলাদেশের একদম টপ ডাটা সায়েন্স কম্পিটিশন। সো প্রায় 4,000-এর মতো পার্টিসিপেন্ট এবার ছিল, 3,500 থেকে 4,000। সো যেই মানে এক্সপিরিয়েন্সটা হয়েছে, এটা আই থিঙ্ক মানে ভেরি গুড, এগেইন ভেরি টায়ারিং, কারণ এই কাজটা কিন্তু আমার রেগুলার কাজের বাইরে একটা অ্যাডিশনাল কাজ ছিল। কারণ সো রেগুলার রুটিন কাজের সাথে ডাটাথনের মধ্যে একটা বিগ ইভেন্ট নামানো, এন্ড অন দ্য আদার হ্যান্ড আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পার্ট ছিল ডাটাথনের ফাইনাল গালাতে লাইভে তামিম ইকবালের সাথে আমার একটা ইন্টারভিউ ছিল লাইভ। সো একটা ক্রিকেটার কিভাবে ডাটা সায়েন্স প্ল্যাটফর্মে এসে কথা বলবে, এই জিনিসটা কানেক্ট করার দায়িত্বও কিন্তু ছিল আমার এবং আমাদের টিমের। সো মানে এখন কিন্তু ডাটা সায়েন্স মানে খালি পড়াশোনার টেবিলে না, ডাটা সায়েন্স সব জায়গায় কাজে লাগতেছে, স্পোর্টসে, যে কোনো মানে সব জায়গায় ডাটা সায়েন্স ইউজ করা যায়। সো মানে একাডেমিক প্ল্যাটফর্মের বাইরে থেকে কাউকে এনেও যে এরকম একটা জায়গায় কথা বলানো যায়, এই জিনিসটা আসলে এই প্রোগ্রামটা না হলে হয়তো এত বড় স্কেলে দেখানো যেত না। অ্যান্ড আরেকটা জিনিস আমার খুব ভালো লার্নিং ছিল, সো যেহেতু আমি অর্গানাইজার ছিলাম, সবগুলা টিমের কোডই তো মানে কোড জমা দিলে তো আমার কাছেই আসতো। হুম। সো কোডগুলো আমি পড়তে পারতাম। সো টপ টিমগুলোর কোড পড়লে না, অনেক অনেক কিছু শেখার আছে এই ফিল্ডে, ডাটা সায়েন্স ফিল্ডে আসলে শেখার কোনো শেষ নাই। ইভেন তো আমি 2 বছর হয়ে গেছে এই ফিল্ডে, আই থিঙ্ক আমি 5%ও জানি না, আমার 5% নলেজও নাই। আমি আমি মানে একদম কনফার্ম ভাবে এটা বলতে পারি। সো যখন আমি বিভিন্ন টিম, আমি সবগুলো টিমের কোডই পড়তাম যেগুলো টপ টিম ছিল, এবং ওখান থেকে আমার একটা হিউজ লার্নিং হয়েছে। আইএম এর মানে আই থিঙ্ক আইএম এর একটা টিম টপ 3-তে ছিল, অনাফ ভাই আপনাদের। হ্যাঁ হ্যাঁ, আমাদের আগের- মোসাদ্দিনের টিম ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টপ 3-তে ছিল, এবং তাদের কোডও আমি পড়ছিলাম। মানে এক একটা টিমের কোডিং স্টাইল ভিন্ন, এক একটা টিমের নলেজ মানে রেঞ্জ ভিন্ন, এবং এক একটা টিমের একটা প্রবলেম অ্যাপ্রোচ ওয়েটাও ভিন্ন। বাট মানে সব পড়ার কারণে আই থিঙ্ক আমার নলেজ লেভেলটা আমি অনেক বাড়াইতে পারছি। সরি আহ, ভাই, তো সবকিছু মিলায় খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য এটা। হ্যাঁ, আমি আরেকটা জিনিস একটু জানতে চাবো যে লাইক যে রবি যে ডেটাথন অর্গানাইজ করতেছে, সো হোয়াট ইজ দ্য ব্রডার গোল লাইক রবি ওয়ান্টস টু ব্রিং, সো লাইক এই যে এআই এন্ড ডেটা সায়েন্স যে তারা এত বড় একটা ইভেন্ট হচ্ছে বাংলাদেশে অর্গানাইজ করতেছে, জেনারেলি হচ্ছে আহ, এত বড় ডেটা সায়েন্সের উপরে ইভেন্ট অ্যাকচুয়ালি আর হয় না। সো রবির ফিউচার গোলটা কি যে এই বিষয়ে? তাহলে আমি একটু অ্যাড করি। সো কারেন্টলি আমাদের রবির এআই টিমে একদম বেস মানে একদম এআই ডাটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আমরা 6 জন আছি। 6 জনের মধ্যে 3 জনই আইওটির, আমি একজন, তহিদুল তন্ময় ভাই একজন, ট্রিপলি 17-এর, আর সিএসসি 17-এর একজন আছে জুবাইর রহমান তুষার ভাই, উনিও আইএমএ ইন্টার্ন হিসেবে ছিল আগে, আনাফ ভাই চিনতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তুষার ছিল। তো আমি আর তুষার ভাই মেনলি ভাই সারাদিন একসাথেই কাজ করি, একসাথেই বসি। সো তুষার ভাই, তন্ময় ভাই এবং আমি, আমরা 3 জনে আইওটির, এটা যেমন একটা কমন দিক। অ্যাট দ্য সেম টাইম আমরা 3 জনই ডাটাথন 2 এর টপ 25-এর মধ্যে ছিলাম। সো অলসো আমাদের টিমে এখন আরেকজন আছে, নুরেন শামস, উনি কিন্তু ডাটাথন 1, ডাটাথন 2 দুটোতে চ্যাম্পিয়ন। সো রবির যে এআই টিমটা, ওইটার সরি প্রপারলি বিল্ড করার ক্ষেত্রে ডাটাথন খুব ভালো একটা ভূমিকা প্লে করে। আর অন দি আদার হ্যান্ড আহ একটু অপটিমিস্টিক হয়ে যায় এটা বলাটা, বাট তারপরেও যদিও আমি মানে বিস্তারিত বলতে পারতেছি না কি কি নিয়ে রবি কাজ করে, বাট রবির এআই টিম যে লার্জ স্কেলে কাজ করে, আই থিঙ্ক বাংলাদেশের খুব কম কোম্পানি আসলে এআই নিয়ে এত
মানে কর্পোরেট গুলা, নট টেকনিক্যাল কর্পোরেট গুলার মধ্যে খুব কম কোম্পানি আই থিঙ্ক এত লার্জ স্কেলে এত বিজনেস প্রবলেম গুলোকে এআই এর সাথে কানেক্টেড, মানে এআই সব জায়গায় ইউজ করতে পারতেছে প্রপারলি। সো এই ব্র্যান্ডিংটার জন্য ডাটাসান আসলে ভেরি ইম্পর্টেন্ট, কারণ রবি যে লার্জলি এআই ইউজ করতেছে এবং প্রপারলি ইউজ করতেছে, নট জাস্ট করার জন্য করা। বলতে পারলে খুব ভালো লাগতো আসলে কিভাবে এখন রাইট নাও কাজ করে প্রজেক্ট গুলো, বাট কখনো যদি বলার সুযোগ হয় বলবো। সো আলটিমেটলি ওই ব্র্যান্ডিংটার জন্য প্লাস প্রপার ট্যালেন্ট নার্চার করার জন্য টাটাসন খুব ভালো একটা ভূমিকা রাখে। টাটাসনের যে প্রবলেমগুলো এবারও দেওয়া হয়েছিল কোয়ালিফায়ার রাউন্ডে প্লাস ফাইনাল রাউন্ডে, দুটো প্রবলেমই কিন্তু আমাদের রেগুলার বিজনেস মানে প্রবলেমের একটা সাবসেট। এমন না যে র্যান্ডম কোনো প্রবলেম দেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়াল বিজনেস প্রবলেম। সো অ্যাকচুয়ালি যারা এই প্রবলেমগুলো প্রপারলি সলভ করতে পারতেছে, ওকে যদি আমাদের টিমে নেওয়া হয়, ও অ্যাকচুয়াল প্রবলেমটা প্রপারলি সলভ করতে পারবে। সো ব্র্যান্ডিং পার্সপেক্টিভ থেকে তো আসেই, কারণ নাইলে এই মেহেদি তুমি বা আইওটির ছেলেপেলেরা বা বুয়েটের যারা আছে কারেন্ট স্টুডেন্টরা, মানে ডাটা সায়েন্স এআই বললে কিন্তু শুরুতে রবির নামটাই মাথায় আসে কর্পোরেট হুম। বাকিগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি। নাম ধরেই বলতেছি, গ্রামীণ ফোন আছে, বাংলা লিংক আছে, অনেকগুলো ব্যাংক আছে, দেন রবিও আছে। বাট যখন এই ডাটা সায়েন্স মেশিন লার্নিং এআই এর কথা আসে, কারেন্ট স্টুডেন্টদের টপ অফ দ্য মাইন্ডে কিন্তু রবি আগে আসে। সো এটাও আমাদের আরেকটা চাওয়া, যেন ডাটা সায়েন্স ফিল্ডে যারা আসে ওরা যেন টপ প্রায়োরিটি হিসেবে রবিকে কনসিডার করে। সো সবকিছু মিলে ডাটাথন আর কি অনেকগুলো অ্যাসপেক্ট থেকেই ভালো ভূমিকা রাখে রবির জন্য। জি ভাই, আমি এখন রাফি ভাইয়ের কাছে একটা প্রশ্ন করব। তো বেসিক্যালি এভরি ইয়ার দেখা যাচ্ছে যে বাংলাদেশে হচ্ছে মোর অ্যান্ড মোর পিপল হচ্ছে গ্রাজুয়েট হচ্ছে। তো এত হিউজ নাম্বার অফ পিপলের জন্য দেখা যাচ্ছে যে জব ভ্যাকেন্সি প্রপারলি ক্রিয়েট হচ্ছে না। সো যেমন আপনি বলেছিলেন শুরুতে যে ইউ হ্যাড কিন ইন মেশিন লার্নিং, কিন্তু দেখা যাচ্ছে যে দ্যাট টাইম হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পজিশনস গুলাই অ্যাভেলেবল ছিল, সো ইউ স্টার্টেড ইউর ক্যারিয়ার অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো এখন বর্তমানে যেহেতু লাইক মেশিন লার্নিং কাইন্ড অফ একটা ট্রেন্ড, সো এট দিস পয়েন্ট লাইক এমএল অফ শিক্ষা কিভাবে হচ্ছে একজন পার্সনকে হচ্ছে ড্রিম জবে ল্যান্ড করতে হেল্প করবে? আচ্ছা, গুড কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আসলে বিষয়টা হলো যে মানে বাংলাদেশ মানে আমাদের দেশটা একটু স্লো। সো দেখা যাচ্ছে যে আহ, 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 অনেক টাকা লাগে, তারপর এটা সার্ভ করতেও জিপিইউ লাগে অনেকগুলা, বড় বড় ক্লাস্টার লাগে, ভার্চুয়াল মেশিন অনেকগুলা লাগে। ঠিক আছে, তো ওই কস্টিংটা দেখে প্লাস তারা এক্সপেক্ট করে, মানে ক্লায়েন্টরা আমাদেরকে তো বলে যে আসলে 100% অ্যাকুরেসি হতে হবে, ঠিক আছে, ভুল করা যাবে না। বাট আমরা তো জানি যে এআই আসলে 100% অ্যাকুরেট হতে পারে না। তো ওই জিনিসটা আসলে জরুরি যে লার্জ কর্পোরেশন কোম্পানিগুলা, গভর্নমেন্টে যারা এমপ্লয়ি আছে, বিভিন্ন অর্গানাইজেশন ইনস্টিটিউশনে এআই অ্যাওয়ারনেস তৈরি করা, এআই নিয়ে প্রশিক্ষণ দেওয়া, এআই এর ভ্যালুটা যাতে তারা বুঝতে পারে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা করা গেলে যেটা হবে যে হ্যাঁ, তারা বুঝতে পারবে যে এআই এর ভ্যালুটা কিভাবে আসে। তাদের একটা অর্গানাইজেশনের সিনিয়র লেভেলে যারা থাকে, সিএক্সও কিংবা জেনারেল ম্যানেজার, তারা যখন বুঝতে পারবে এআই ভ্যালুটা কিভাবে আসে, তখন হলো তারা ওটাতে ইনভেস্ট করতে চাবে। ঠিক আছে, তখন দেখা যাবে যে এআই এর অনেক জব ওপেনিং তৈরি হচ্ছে। আহ, এই জিনিসটা হওয়ার আগ পর্যন্ত কিছুটা আসলে গ্যাপ থাকবে। বাট যেটা বললাম যে বাংলাদেশে না হলেও বিদেশে প্রচুর অপরচুনিটি আছে এআই ফিল্ডে জব করার। তারপরে যে রুবি হ্যাকাথন ইজ এন এক্সিলেন্ট কম্পিটিশন, এখানে সবার পার্টিসিপেট করা উচিত। এই জিনিসগুলো যেটা হবে আপনার তোমাদের প্রোফাইল ভারী করবে আর কি। সো দেখা যাবে যে
বাংলাদেশ থেকে জব নিয়ে তো যাচ্ছে বিদেশে, ঠিক আছে। হুম। এখন একটু কমে গেছে আসলে ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে দেখা গেছে যে ইউরোপে আসলে ফরেন ওয়ার্কফোর্স একটু কমাইছে, রিমোট জব গুলো আসলে অনেক কমে গেছে আগের তুলনায়। তো দেখা যাচ্ছে যে বাট এটা চেঞ্জ হচ্ছে, এখনো যায় অনেকেই। সো আর কি, আহ, হতাশ হওয়া যাবে না, বসে থাকা যাবে না, শিখতে হবে, প্রিপারেশন নিতে হবে। সো আহ, এছাড়া হায়ার স্টাডিজ একটা ভালো অপশন বিদেশে জব করতে হলে, যে বাইরের দেশে মাস্টার্স বা পিএইচডি করে খুব ইজিলি জব পাওয়া যায় আর কি। এনিওয়ে, এটা তো জব মার্কেটের কথা বললাম, এখন প্রিপারেশনের কথা বলি যে প্রিপারেশনটা কিভাবে নিবে। সো প্রিপারেশনের কথা অলরেডি অ্যাকচুয়ালি বলছি আমি লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সারে, যে কোর্সগুলো ঠিক মতো করতে হবে। কোর্সেরা কোর্স করার পাশাপাশি অন্যান্য যে লেকচারগুলো আছে, কোর্সগুলো আছে, সেগুলো করতে হবে, কম্পিটিশন গুলো করতে হবে। আর আরেকটা বিষয় হইলো যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো সবাইকে আমি সাজেস্ট করবো লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলতে, ঠিক আছে। লিঙ্কডইনে হলো হয়তো সপ্তাহে একবার 1 ঘন্টা একটু ঘাটাঘাটি করলে অনেক কিছু আইডিয়া পাওয়া যায়, ঠিক আছে। যে কোথায় এআই নিয়ে কি কি কথা হচ্ছে, জবের ওপেনিং কি রকম আছে, ঠিক আছে। তো এআই টপ ভয়েস যারা আছে লিঙ্কডইনে, তাদের লেখাগুলো ফলো করলে তারা বিভিন্ন ধরনের নিউজ লেটার, ব্লগ এগুলার কথা বলে, ওখানে পড়াশোনা করলেও জানা যায় অনেক কিছু। আর লিঙ্কডইনে চোখ রাখলে আসলে জবের ওপেনিং গুলো ওখানে পাওয়া যায়, ঠিক আছে। সো আই থিঙ্ক ক্যারিয়ার পার্সপেক্টিভে যদি বলি, যে এআই তে যারা ক্যারিয়ার করতে চায় তাদের ও লিঙ্কডইনে আর কি যোগাযোগ রাখতে হবে, লিঙ্কডইনে চোখ রাখতে হবে, এবং প্রিপারেশনের কথা তো বলছি, লিঙ্কডইনে চোখ রাখতে হবে আর নেটওয়ার্কিং করতে হবে আর কি। যে বড় ভাইদের খোঁজ খবর রাখতে হবে, যে বড় ভাইয়েরা কোথায় জব করতেছে, তাদের সাথে কমিউনিকেশন করা, তাদের কাছ থেকে অ্যাডভাইস নেওয়া, ঠিক আছে। আহ, এই গত মাসে এনভিডিয়ার যে সিইও জেনসেন হুয়াং, Yes, সে, হ্যাঁ হ্যাঁ, সে একটা সাক্ষাৎকারে বলছিল, সে যখন ইম্পর্টেন্ট পজিশনে ইঞ্জিনিয়ার নেয়, তার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো, সে এটা তার পার্সপেক্টিভ, আমি বলতেছি না, সে বলছিল, তার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো রেফারেলটা। তার অর্গানাইজেশনে যারা হেভিওয়েট ইঞ্জিনিয়ার আছে, এরকম কেউ যদি কাউকে স্ট্রংলি রেফার করে, তখন সে হইলো তাকে ইভেন ইন্টারভিউ থেকেও বেশি ট্রাস্ট করে। কারণ কি, যে সে এই লোকটাকে ট্রাস্ট করে, এবং এই লোকটা যদি তার জন্য ভাউচ করে, তার মানে সে ডেফিনেটলি অনেক ক্যাপাবল, ঠিক আছে। এটা জেনসন হোয়ার নিজেই বলছে। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে রেফারেলটাও ইম্পর্টেন্ট। তার মানে আসলে নেটওয়ার্কিংটাও অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো বড় ভাইদের সাথে যোগাযোগ রাখতে হবে, তাদের সাথে কোলাবোরেট করা যায় কিনা কোনো কাজ কারণ খালি মুখে বললে তো ধরো রেফার করবে না, ঠিক আছে, হুম। কারণ তাকে তো জানতে হবে যে তুমি কাজটা করতে পারো। সো তুমি তার সাথে যদি কোলাবোরেশন করা যায় কোনোভাবে, ঠিক আছে, সেটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হলো যে ইন্টার্নশিপ, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের সময় আসলে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আহ, তোমাদের কাছে অবাক লাগতে পারে যে আমরা আমাদের সময় ইন্টার্নশিপ, বুয়েটে ইন্টার্নশিপে কোনো প্র্যাকটিসই ছিল না। আমরা আমাদের ব্যাচে মনে হয় 3-4 জন ছাড়া কেউ ইন্টার্নশিপ করি নাই, ঠিক আছে। এখন তো তোমাদের দেখলে আমার অবাক লাগে যে তোমরা পাশ করার সময় অনেক স্কিলড হয়ে বের হও, ঠিক আছে। আমাদের সময় যেটা হয়েছে যে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল নলেজও ছিল, বাট ইন্ডাস্ট্রিয়াল নলেজ একদমই ছিল না আর কি। সো ইন্টার্নশিপ করাটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইন্টার্নশিপ, যে ইন্টার্নশিপ করছে সে অলরেডি রিয়েল লাইফ ডাটা নিয়ে কাজ করছে, রিয়েল লাইফ প্রবলেম সলভ করছে। সো ডেফিনেটলি সে অগ্রাধিকার পাবে, ঠিক আছে। সো ইন্টার্নশিপ অপরচুনিটি গুলার দিকেও লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে ইন্টার্নশিপের ওপেনিং সব জায়গায় থাকে না, তখন যেটা করা হবে যে করা উচিত যে বিভিন্ন কোম্পানি যারা লিড বা সিনিয়র আছে তাদের কাছে লিঙ্কডইনে নক দেওয়া, যে ভাই ইন্টার্নশিপ অপরচুনিটি আছে কিনা, আই এম ইন্টারেস্টেড। এটাও একটা অ্যাপ্রোচ হতে পারে, যে তোমার আগ্রহটা প্রকাশ করতেছো, ঠিক আছে? তো উম, হ্যাঁ, এই জিনিসগুলাই আমি বলবো যে এভাবে এআই এর ক্যারিয়ারের জন্য প্রিপেয়ার হওয়া যায়। সাপোজ ভাইয়া কারেন্টলি হচ্ছে কেউ যদি চায় যে আমি অ্যাজ অ্যান এআই ইঞ্জিনিয়ার হিসেবে ইন্টেলিজেন্ট মেশিনস এ হচ্ছে জয়েন করতে চাই, সো দ্যাট টাইম আপনারা হচ্ছে কিভাবে হচ্ছে আপনাদের টেকনিক্যাল এক্সামস হয় বা কিভাবে হচ্ছে স্ক্রুটিনি করেন ক্যান্ডিডেটদেরকে যে হাউ হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট? আচ্ছা, সো প্রথমে আমরা দেখি যে আমাদের আহ, যেমন মনে করলাম আমার পরিচিত, যার যাকে আমি চিনি, যেমন আইওটিতে আইওটিতে যাদেরকে ইন্টার্ন হিসেবে আমরা এখন পর্যন্ত নিছি, দেখা গেছে যেমন
প্রথম ব্যাচ অফ ইন্টার্ন ছিল আইএমএ আইটি থেকে মাসরুর, ওমর, ওরা 16 ব্যাচের সম্ভবত, ওরা আরো খবর খবর। ওরা ছিল। হ্যাঁ আরো হ্যাঁ আপু ছিল মনে হয় না ভাই? হ্যাঁ 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 আরো ছিল। আরো আপুদের ব্যাচ। হ্যাঁ হ্যাঁ। তো ওরা সবাই বেশ ভালো, আহ, বেশ ভালো ছিল। হ্যাঁ। মাসরুর তো ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং ইঞ্জিনিয়ার আই হ্যাভ এভার ওয়ার্কড উইথ, লিটারেলি জিনিয়াস। যাই হোক, অনেকেই অনেকেই ভালো ছিল, শুধু মাসরুর না, অনেকেই। তুষারও অনেক ভালো ছিল। তো ওদের পরবর্তীতে যখন ওরা জয়েন করার পর ওদের কাজ দেখে যখন আমরা ইমপ্রেসড হয়েছি অনেক, তখন ওদেরকেই আমরা জিজ্ঞেস করছিলাম যে তোমাদের পরিচিত আছে কিনা তোমাদের জুনিয়র ব্যাচে যারা তোমরা জানো যে অনেক ভালো প্রোগ্রামিং পারে। ঠিক আছে। সো একটা হলো যে এন্ট্রি লেভেলে, হ্যাঁ এন্ট্রি লেভেলে বা ইন্টার্ন লেভেলে যখন আমরা নিতে চাই, তখন আমরা বেশি গুরুত্ব দিই হইলো তার প্রোগ্রামিং স্কিলটাতে। ঠিক আছে। যে একটা জিনিস হইলো যে ডাটা সায়েন্স এবং অ্যালগোরিদম খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। ডাটা, সরি কি বলতেছি, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। ডাটা সায়েন্স ইম্পর্টেন্ট, ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম এই নলেজটা জানা খুব ইম্পর্টেন্ট। কারণ হলো যখন আমরা বড় বড় পাইপলাইন বিল্ড করি একটা মেশিন লার্নিং প্রোডাক্টের, হ্যাঁ ডিপ্লয় করার আগে, ওই পাইপলাইন গুলাতে বিভিন্ন ধরনের কমপ্লেক্স লজিক লিখতে হয়। ঠিক আছে। তো ডাটা স্ট্রাকচারের নলেজ যদি ভালো না থাকে, ওই পাইপলাইন গুলা বিল্ড করার সময় দেখা যায় যে ডাটাগুলা এফিশিয়েন্টলি ম্যানেজ করা যায় না। যে কোডটা লেখে সে ডাটা স্ট্রাকচার যদি ভালো মতো ইউজ করতে না পারে, দেখা যায় যে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল ইউজ করে বা অ্যারে ইনএফিশিয়েন্টলি ইউজ করে স্ট্রাকচার গুলা ইমপ্লিমেন্ট করে, তখন বটল নেক তৈরি হয়। ঠিক আছে। প্রোডাকশনে গেলে ঠিক মতো স্কেল করা যায় না, ইনএফিশিয়েন্সি তৈরি হয় আর কি। এই জন্য ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম এগুলা জানা খুব ইম্পর্টেন্ট, প্রোগ্রামিং স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। সো প্রথম টেস্ট যে কোনো রোলে, সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক কিংবা এআই ইঞ্জিনিয়ার হোক, আমরা ওই অ্যালগো মানে প্রবলেম সলভিং টা অ্যাসেস করি আর কি। ঠিক আছে। কিছু প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোগ্রামিং টেস্টটা নিই। ওটাতে যদি ভালো করে, তারপরে আমরা ডোমেইন নলেজ কি মেশিন লার্নিং নিয়ে আর কি জিজ্ঞাসা করি যে কি কি কাজ করছে বা নলেজ কেমন আছে আর কি। সো এটাই যে রেফারেলটা ইম্পর্টেন্ট। এরপরে হলো প্রবলেম সলভিং স্কিলটা এবং ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম এই নলেজ গুলা এবং ডোমেইন নলেজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমি বারবার রেফারেলের কথা বলছি, তার মানে এই না যে রেফার না করলে হুম আমরা অ্যাপ্রোচ করি না, এরকম না। আহ, যেটা হয়েছে যে এখন পর্যন্ত আমরা মানে ম্যাথ লেভেলে রিক্রুটমেন্ট আসলে করি নাই। তো ধর একসাথে 10 জন বা 20 জন এরকম যদি করি, তখন তো ডেফিনেটলি সবাই তো রেফারেলের মাধ্যমে আসবে না। হুম। সার্কুলার দেবো, সার্কুলারে যারা অ্যাপ্লাই করবে সবাইকে ফেয়ার চান্স দেওয়া হবে, যাদের সিভিটা মানে লুক্রেটিভ হবে আর কি। সো এটা ছাড়া যখন আমরা কম সংখ্যক নিই, রিক্রুট করি 1 জন 2 জন বা 3 জন, তখন আমরা ওইভাবে আর কি আগানোর চেষ্টা করি রেফারেলের মাধ্যমে। বাট অ্যাসেসমেন্ট সবাইকে দিতে হয় আর কি। ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন ছিল আমার। এক্সপিরিয়েন্সে একটা কথা মনে মনে পড়তেছে যে ইন্টেলিজেন্ট মেশিন সম্পর্কে আমি হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম কিভাবে জানলাম, লাইক আপনাদের একটা বিশাল বড় একটা ব্যানার ছিল রাস্তায়, ঠিক আছে, আমার বাসায় যাইতে পরে আমি বাস দিয়ে দেখতাম। সো বাংলাদেশ.ai, রাইট? আপনাদের ইউআরএলটা ছিল। হ্যাঁ হ্যাঁ সো ওইটা নিয়ে জানার পর আমি হচ্ছে সার্চ দিলাম, দেন আপনাদের সম্পর্কে কিছু নিউজ দেখছিলাম, দেন হ্যাঁ তারপরে জানতে পারলাম, ওকে। তারপরে হচ্ছে তারপর ও আচ্ছা, বড় ভাইদের থেকে শুনলাম যে অনেকে হচ্ছে ইন্টেলিজেন্ট মেশিনস হচ্ছে অ্যাজ আ ইন্টার্ন হিসেবে ছিলেন। তো এইভাবে জানার পরে আমি বুঝতে পারলাম যে ওকে, ঠিক আছে, এরকম মানে এমএল নিয়ে কাজ করতেছে একদম স্পেসিফিক্যালি, মেশিন লার্নিং আর এআই নিয়ে। ইন্টেলিজেন্ট মেশিনস এর নামই এখন লাইক প্রথমে আসে। সো এখন ম্যাথ পিপল একটু জানতে চাচ্ছে যে লাইক আপনাদের যে লাইক প্রোডাক্ট সার্ভিসেস, কেমন টাইপের প্রোডাক্ট আপনারা বিল্ড করতেছেন, কেমন টাইপের একটু সার্ভিসেস বিল্ড করতেছেন, এই সম্পর্কে একটু কিছু জিনিস বলা যাবে? আনাফ ভাই, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ সো বলো। বেসিক্যালি আমরা তো সবাই এআই এমএল নিয়ে অনেক কথা বলি, এবং এখন হাজার হাজার গাইডলাইন আছে হাউ টু বিল্ড আ ক্যারিয়ার ইন এআই এমএল। আর রাইট আমি দেখলাম আপনি হচ্ছে এমএল অপসে। এমএল অপস আর এমএল তো মানে আপনি তো অবশ্যই জানেন, ওদের উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ বলতেছি। সো এমএল অপস আর এমএল তো আসলে একটু ভিন্ন জিনিস। রাইট বাট মানে রাইট নাও যে প্রবলেমটা আমি নিজে ফেস করি এবং আমার সাবসিকুয়েন্ট অনেকজনকে আমি ফেস করতে দেখি, এমএল অপস এর জন্য প্রপার ক্যারিয়ার গাইডলাইন আমি কোথাও পাই না। অ্যান্ড এমএল অপস কিভাবে প্রপারলি শেখা যায়
এটা আমিও অনেক ঘাটাঘাটি করি, কারণ ওইদিকে আমারও ন্যাক আছে, আমিও ফার্দার আমার নলেজটা ওইদিকে এনহ্যান্স করতে চাই। বাট এমএল অপসে ক্যারিয়ারটা কিভাবে আর কি স্ট্রাকচার্ড ওয়েতে গোছানো যায়, এটার কোনো প্রপার গাইডলাইন আমি পাই নাই। সো ভাই আপনি যদি শুরুতে ওদেরকে এমএল আর এমএল অপস এর পার্থক্যটা কি এটা একটু বলে, এমএল অপসে যারা একটু আমরা নলেজ গ্যাদার করতে চাই ওদেরকে কোন অ্যাপ্রোচে যাওয়া উচিত, একটা ছোট্ট আচ্ছা। আইডিয়া দিলে আমার জন্য ভালো হইতো, আই থিঙ্ক ওদের হুম। জন্য ভালো হইতো। হ্যাঁ, হ্যাঁ, রাইট। আচ্ছা, হ্যাঁ। মেহেদি যখন কোয়েশ্চেন করছিল এমএল অফিসের কথাটা বলছিল, বাট আমি আসলে ওটা ওটা নিয়ে কথা বলতে একদমই মিস করে গেছি। আচ্ছা, থ্যাংক ইউ কোয়েশ্চেনটা করার জন্য। তো এমএল অফসটা হইলো, প্রথমে ডেভঅপস এর কথা বলি। হ্যাঁ, ডেভঅপসটা হইলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে পাইপলাইনটা আছে, সেটাকে সেটাকে কিভাবে মেনটেন করা যায় সেটার প্র্যাকটিস আর কি। সো এমএলওসটাও এই সফটওয়্যারের জন্য ডেভঅপসটা যা মেশিন লার্নিং এর জন্য এমএলওসটাই তাই। সো একটা মেশিন লার্নিং লাইফ সাইকেলে আসলে অনেকগুলা পার্ট থাকে, ঠিক আছে। আহ, একটা হলো যে ডাটা ক্লিনিং, ডাটা কালেকশন, ডাটা ক্লিনিং, অ্যানোটেশন, সুপারভিশন, তারপরে মডেল ট্রেনিং, টেস্টিং, ফাইনালি ডেপ্লয়মেন্ট, এবং ডেপ্লয়মেন্টের পরে হলো মনিটরিং। ঠিক আছে, এরকম অনেকগুলা পার্ট থাকে। সো এই পার্টগুলা সো দেখা যায় যে রিপিটেটিভ হয়। সো আপনার যেমন আমাদের একটা প্রোডাক্ট আছে, আহ, বিপণন, সেটা হলো সেখানে হলো আমরা বেসিক্যালি অবজেক্ট ডিটেকশন একটা সলিউশন। সো একটা ক্লায়েন্টের জন্য করি এটা। সো প্রচুর পরিমাণে তাদের অবজেক্টগুলা চেঞ্জ হয় মার্কেটে, তারা রোল আউট করে যে ম্যাটেরিয়াল গুলা, সেগুলা প্রত্যেক মাসেই প্রচুর পরিমাণে নতুন নতুন ম্যাটেরিয়াল আছে। সো সেগুলো আমাদেরকে রেকগনাইজ করতে হয়। এখন রেকগনাইজ করার সিস্টেমটা কি? একই, এই যে প্রথমে হলো ছবিগুলা তুলে আমাদের এখানে পাঠায়। ঠিক আছে, পাঠানোর পর আমাদের যে ডাটা ওয়্যার হাউস আছে, সেই ওয়্যার হাউসে ছবিগুলো ঢুকে। হ্যাঁ, সো ওয়্যার হাউস হিসেবে আমরা গুগল বিগকোয়েরি ইউজ করি। তো সেখানে ডাটাগুলো ঢুকে, ঢুকার পর সেই ডাটাগুলোকে হলো যে আমাদের একটা হিউম্যান পুল আছে যাদেরকে দিয়ে সেটাকে ফিল্টার করতে হয়। ফিল্টার করার পরে মানে যেগুলা নয়জি ডাটা, যেগুলা হইলো যে এখন মানুষ একটা জিনিস বলে রাখি, যে অবজেক্টটা মানুষ চোখে দেখে চিনতেছে না, সেটা কিন্তু এআই মডেলও চিনতে পারবে না। ঠিক আছে, কারণ হইলো যে এআই মডেলের যে ক্যাপাবিলিটি, সেটার বার হইলো মানুষের ক্যাপাবিলিটিটা। ঠিক আছে, এআই এর পাওয়ার মানুষের চেয়ে শুধুমাত্র ওই ক্ষেত্রে বেশি যে এআই হইলো মেশিনে রান করে। সো এরা একসাথে অনেকগুলা কাজ করতে পারে। ঠিক আছে, মানুষ এট এ টাইম একটা কাজই করতে পারে একসাথে অনেকগুলো। মানে এআই এর সাথে এআই এর পাওয়ারটা মানুষের সাথে কম্পেয়ার করলে ডিফারেন্সটা হলো স্কেলে। এআই হলো অনেক হাই স্কেলে কাজ করতে পারে, মানুষ হাই স্কেলে কাজ করতে পারে না অত। কিন্তু অ্যাকুরেসির দিক থেকে যদি বলি, তাহলে হিউম্যান হলো বার, মানে টপ, এআই হলো তার সমান অথবা নিচে, এআই এর অ্যাকুরেসি। সো হিউম্যান পুলকে দিয়ে সেই ডাটাগুলোকে ফিল্টার করা হয়। ফিল্টার করার পর সেই ডাটাগুলোকে আমরা অ্যানোটেশনের জন্য রেডি করি। একটা প্ল্যাটফর্ম আমরা বানাইছি, সেই প্ল্যাটফর্মে অ্যানোটেশন করা হয়। এরপর সেটাতে মডেল ট্রেন করা হয়। তারপরে অ্যাকুরেসি টেস্ট করা হয় টেস্ট ডাটা সেট দিয়ে। তারপরে হইলো ডিপ্লয় করা হয়, ডিপ্লয় করার পর মনিটর করা হয়। তো এই যে প্রত্যেকবার নতুন নতুন ডাটা আসে, একই প্রসেসের মধ্যে দিয়ে যায়, তাহলে এই প্রসেস গুলাকে যদি আমি অপটিমাইজ করতে পারি, অটোমেটেড সিস্টেম করতে পারি, যার মাধ্যমে অটোমেটিক্যালি মানুষের যারা হিউম্যান পুল আছে তাদের কাছে চলে আসবে, তারা অ্যানোটেশন করবে, আবার অটোমেটিক্যালি এটা ট্রেনিং পাইপলাইনে চলে যাবে। তারপরে একজন এমএল ইঞ্জিনিয়ার সেটাকে ট্রেন করবে, ট্রেন করার পর অটোমেটিক্যালি টেস্ট হবে, তারপরে ডিপ্লয় হবে। এই এই যে প্রসেস গুলোকে অটোমেট করা, এইটাই হলো এমএল অপস। ঠিক আছে, যে রিপিটেটিভ কাজগুলোকে অটোমেট করা। আচ্ছা, সো এখন এমএল অপসে তাহলে এমএল অপসটা শিখা যাবে কিভাবে? ঠিক আছে, এমএল অপসটা জন্য একটা প্রপার গাইডলাইন এখনো তৈরি হয় নাই। কারণ হইলো যে মেশিন লার্নিং এর প্রবলেম গুলো অনেক অনেক, মানে ভ্যারাইটি অনেক। ঠিক আছে, And একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম দিয়ে সব ধরনের মেশিন লার্নিং প্রবলেমকে আসলে অটোমেট করা যায় না। ঠিক আছে, যেমন আইএমএ আমরা বেশিরভাগ কাজই করি হলো ডিপ লার্নিং দিয়ে। ঠিক আছে, আনস্ট্রাকচার ডাটা দিয়ে কাজ করি আমরা মেইনলি। সো বেশিরভাগ এই হলো আমাদের ইমেজ ডাটা সেট থাকে, ইমেজ, তারপরে কিছু কিছু অডিও এবং টেক্সট ডাটা সেট থাকে আর কি। তো এইগুলা অ্যানোটেট করা, ট্রেনিং করা, প্রসেসগুলো ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। তো একটা এমএল পাইপলাইন আমি বানাবো যেটা দিয়ে আসলে সবগুলোকে রেপ্লিকেট করা যাবে, সবগুলো অটোমেট করা যাবে।
এইটা আসলে পসিবল হয় না। ঠিক আছে। এই কারণে একটা এমএল অফস এর গাইডলাইন, প্রপার গাইডলাইন এখনো আসলে আমরা পাই না তেমন একটা। ঠিক আছে, কারণ দেখা গেছে যে এক এক প্রবলেমের জন্য এক এক ধরনের এমএলওপস পাইপলাইন বিল্ড করতে হয়। বাট শেখার জন্য এমএলওপটা যাতে আমি বুঝতে পারি, কনসেপ্ট গুলা যাতে আমি শিখতে পারি, তার জন্য যেটা ফলো করা যেতে পারে, যেটা আমি বললাম যে লিঙ্কডইনের টপ ভয়েস গুলাকে যদি ফলো করা যায়, তারা এরকম কিছু রিপোজিটরি সাজেস্ট করে গিটহাবে। এই গিটহাবে রিপোজিটরি গুলোতে এরকম কিছু স্ট্যান্ডার্ড পাইপলাইনের কথা বলা আছে। ঠিক আছে। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে কিছু টুলের নাম বলি, যেমন ডাটা পাইপলাইন গুলা। ঠিক আছে। দেখা যাবে যে তোমার ডাটা ওয়্যার হাউস থেকে পুল করতেছো, পুল করে এটার উপর কিছু প্রসেসিং করতেছো, প্রসেসিং করে একটা স্টোরেজে রাখতেছো। হ্যাঁ, এই প্রসেসটাকে অটোমেট করা যায় ধরো এয়ারফ্লো দিয়ে। হ্যাঁ, এয়ারফ্লোতে তুমি একটা ডিএজি পাইপলাইন লিখলা, সেখানে তিনটা ফাংশন থাকলো। একটা ফাংশন হলো বিগকোয়েরি থেকে কোয়েরি করে ডাটাগুলোকে নেয়, নিয়ে পর এটা পরের স্টেটে পাঠায়, পরের ফাংশনটা কল করে, পরের ফাংশনটা হলো এটার উপর ইমেজ প্রসেসিং অ্যাপ্লাই, টেকনিকগুলো অ্যাপ্লাই করে, দেন পরের স্টেটে পাঠায়। পরের স্টেটে যে ফাংশনটা আছে সেটা হলো এটাকে ওই কন্টেইনারে রাখে। সো এই এয়ারফ্লো টুলটা যদি তুমি শিখো, তাহলে তুমি এই জিনিসটা জানতে পারবা যে কিভাবে ডাটা পাইপলাইনটাকে অটোমেট করা যায়। ঠিক আছে। এখন ডেফিনেটলি একটা পাইপলাইন লিখবে এটা দিয়ে সবকিছু হয়ে যাবে তা না। যারা স্ট্রাকচার ডাটা নিয়ে কাজ করে, ঠিক আছে, যেমন রবির হ্যাকাথনে নর্মালি আমি যেটা শুনছি যে স্ট্রাকচার ডাটাই দেওয়া হয়, রাইট, যেখানে ওই রো কলাম থাকে আর কি, সিএসভি ডাটা হ্যাঁ, থাকে আর কি। definitely। হ্যাঁ, হ্যাঁ। সো ওইটার জন্য আবার ডিফারেন্ট হবে একটু। হ্যাঁ, ইমেজ প্রসেসিং টেকনিক গুলো ডিফারেন্ট হবে। সো ওইটার জন্য ফিচার স্টোরটাও ডিফারেন্ট হবে ওইখানে। ঠিক আছে। তো আমরা জানি যে মেশিন লার্নিং এ তো আসলে ফিচারটা আইডেন্টিফাইড থাকে, বা ডিপ লার্নিং এ ফিচারটা আইডেন্টিফাইড থাকে না, ওটা হলো মডেল নিজে বের করে নেয় আর কি ফিচার কি হবে। তো ওইটা দুইটার জন্য দেখা যাচ্ছে দুই ধরনের পাইপলাইন বিল্ড করতে হবে। ঠিক আছে। বাট ওই এয়ারফ্লো টুলটার কনসেপ্টটা যদি কারো জানা থাকে, সে হইলো ওই টুলটা বানিয়ে নিতে পারবে। সো তখন হলো সে এটাকে অন্যান্য প্রবলেমে রেপ্লিকেট করতে পারবে। ঠিক আছে। তো সো এরকম করে। হ্যাঁ, জি ভাই, কন্টিনিউ। হ্যাঁ, হ্যাঁ। তো এটা হলো ডাটা পাইপলাইনের ক্ষেত্রে এই তোমার এয়ারফ্লোটা একটা খুব পপুলার টুল। এছাড়াও আছে আপনার এই ডাটা, যেমন ব্যাচ প্রসেসিং এর জন্য ইউজ করা হয়, র্যাবিট ইউজ করা হয়, তারপরে স্ট্রিমিং এর জন্য ইউজ করা হয় কাফকা, এরকম আসলে অনেক ধরনের টুল আছে। তো এমএলওপটা মেইনলি কিন্তু টুল রিলেটেড। ঠিক আছে। মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, এখানে যেমন কনসেপ্টটা জানা জরুরি, এমএলওপস এর জন্য টুলটা জানা অনেক জরুরি, টুলটা কিভাবে কাজ করে এটা বোঝা জরুরি। তো এমএলওপসটা ভালো করে শিখতে হলে আসলে এই টুলগুলা ভালো করে ইউজ করা জানতে হবে আর কি। তো এরকম এক্সাম্পল যদি কতগুলো বলি, যে ডাটা পাইপলাইনের জন্য এয়ারফ্লো আছে, তারপরে মেশিন লার্নিং এর ট্রেনিং এর জন্য যে আমরা যে ট্রেনিং করি, অনেকেই এখানে যারা কন্টেস্ট করে ক্যাগেলে তারা হয়তো ওয়েস্টার্ন বায়াস ইউজ করছে অলরেডি। হ্যাঁ, এন্ড ওয়েস্টার্ন বায়াসে হলো যে প্রফেশনাল ইউজ করতে হলে পেইড সাবস্ক্রিপশন লাগে। তো তার অল্টারনেটিভ আছে হলো এমএল ফ্লো আছে। আহ, আর যদি এমএল ফ্লো আছে এবং নেটফ্লিক্সের একটা আছে মেটা ফ্লো বা সামথিং, যাই হোক। তো এই টুলগুলা শিখলে মানে এই টুলগুলাকে কানেক্ট করে একটা ইউনিফাইড এমএলওস পাইপলাইন বিল্ড করা যায়। ঠিক আছে। বাট যে এগেন যেটা বললাম যে এক এক প্রবলেমের জন্য এক এক ধরনের এমএলওস টুল স্ট্যাক হবে আর কি। তো টুলগুলা শিখতে পারলে তখন হইলো যে আর কি এই জিনিসগুলা বোঝা যাবে। তো আমার সাজেশন হবে হইলো যে, ও আরেকটা ইম্পর্টেন্ট পার্ট মিস করছি, সেটা হইলো যে ডেপ্লয়মেন্টের পার্টটা। এখন কন্টেস্ট করা বা প্রবলেম সলভিং করা এটা একটা জিনিস, আর মডেলটাকে ডেপ্লয় করা আর রিয়েল লাইফ সিচুয়েশন হ্যান্ডেল করা সেটা আরেকটা জিনিস। সো ডেপ্লয় করার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হয়। ঠিক আছে। যেমন হলো যে যদি আমার ট্রাফিক অনেক হাই হয়, তখন আমার মডেলটাকে স্কেল করতে হবে। ঠিক আছে। দেখা যাবে একটা মডেলে অনেকগুলা রেপ্লিকা ডিপ্লয় করতে হবে। ঠিক আছে। সো এই ক্ষেত্রে ডকার এবং কুবারনেটস এটা খুব ইম্পর্টেন্ট দুইটা টুল, যেটা শিখা উচিত এমএলওপস যারা ক্যারিয়ার করতে চায় আর কি। ঠিক আছে। তো শর্টকাটে যদি বলি, ডকারটা হইলো যে আমরা যেমন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করি, ঠিক আছে, এটা ইনস্টল করি একটা ওএস এ, তাই না, উইন্ডোজে কিংবা লিনাক্সে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ওইখানে হইলো প্যাকেজগুলো ইনস্টল করি।
তো ডকার এখানে হলো ডিপেন্ডেন্সিটা থাকে কি প্ল্যাটফর্মের উপর, যে আমি কি উইন্ডোজে করতেছি নাকি লিনাক্সে করতেছি। ডকার যেটা করে ওই ডিপেন্ডেন্সিটা সরায় দেয়, ও একটা স্ট্যান্ড অ্যালোন ওএস এর মতো একটা আহ, একটা কন্টেইনার বিল্ড করে দেয়। ঠিক আছে, তো তার মধ্যে হইলো যদি একটা ডকার কন্টেইনার বিল্ড করা হয়, এটা যে কোনো প্ল্যাটফর্মে রান করা যাবে আর কি। তো ডকারটা শেখা উচিত এমএলঅপস এ যারা ক্যারিয়ার করতে চায়। এবং এই যে ডকার গুলা বিল্ড করলাম, এই ডকার গুলাকে ডকার ইমেজ গুলাকে রান করার জন্য বা স্কেল করার জন্য অর্কেস্ট্রেটর লাগে। সেই অর্কেস্ট্রেটরটা হইতে পারে ডকার কম্পোজ কিংবা কুবারনেটস। ঠিক আছে, তো আমি বেশি টেকনিক্যাল ডিটেলসে যাচ্ছি না, বাট এই টুলস গুলা শিখলে এমএলওপস ক্যারিয়ার করার জন্য এই টুল গুলা শেখা জরুরি। আর আহ, এখন বেশিরভাগ জায়গাতে আসলে এমএলওপস ইঞ্জিনিয়ার ওইভাবে আলাদাভাবে নেওয়া হয় না। যারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে তারাই দেখা যায় যে একটু সিনিয়র লেভেলে যারা থাকে তারাই হলো এমএলওপস এর কাজটা করে। ঠিক আছে, সো আমি বলবো যে শুধু এমএলওপস টুলগুলো না শিখে মেশিন লার্নিং এর ইগুলা শিখা, এই টুলগুলা জানা, ঠিক আছে, যাতে এই টুলগুলো অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, বাট স্পেসিফিক্যালি এমএলওপস এর জন্য ক্যারিয়ার করাটা এটা একটু রিস্কি আর কি। ঠিক আছে, কারণ এমএলওপস কে আমাদের দেশে বিশেষ করে আলাদাভাবে করা হয় না। দেখা যায় যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যারা হয় তারাই এমএলওপস এর কাজ করে আর কি। সব আমার জানার মতো সব টিমে এটাই হয় আর কি। সো আমি বলবো যে মেশিন লার্নিং এর কনসেপ্ট গুলো শিখা, পাশাপাশি এই টুল গুলো শিখা ফর এমএলওপস। আর হলো লিঙ্কডইনের টপ ভয়েস গুলোকে ফলো করা। তো এটা হলো আমার সাজেশন থাকবে এমএলওপস যারা শিখতে চায় তাদের জন্য। জি ভাই, অ্যাকচুয়ালি যে লাস্টে যে ডকারের পার্টটা আনছেন, এই জিনিসটা অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট ডিউরিং মাই ইন্টার্নশিপ। আমি এর আগে হচ্ছে লাইক ডকার নিয়ে ডকার মানে কন্টেনার গুলো চালাইতাম, বা হচ্ছে কোনো একটা কিছু লিখলে ডকার করতাম, ডকারাইজ করতাম আর কি। সো ডিউরিং মাই ইন্টার্নশিপ আমি অ্যাকচুয়ালি এটা দেখলাম যে কোনো কিছু ইন্ডাস্ট্রিয়ালি যখন ডিপ্লয়মেন্টে যায়, অল দ্য টাইম ডকার, অল দ্য টাইম। সো ডকার অ্যাকচুয়ালি শিখাটা, আই থিঙ্ক, মানে আমাদের কোর্সে তো হচ্ছে টুলস বেস না, মোস্ট অফ দ্য টাইম লজিক্যাল বেস, বাট কিছু টুলস হয়তো লাইক ডকার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি একটা হ্যাঁ, টুল হ্যাঁ। বলা যায় আর কি। থ্যাংক ইউ ভাই এটা অ্যাকচুয়ালি বলার জন্য। আর কারেন্টলি হচ্ছে আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে লাইক জেনারেলি হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলাতে যে কাজগুলা করে, যে দে অ্যাকচুয়ালি পাবলিশ প্রোডাক্টস। লাইক আমি যদি বলি গুগলের ওসিআর এর কথাই বলি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইভেন আ লট অফ কোম্পানি ইউজেস দেয়ার এপিআই। তো এরকম ইন্টেলিজেন্ট মেশিনস এর কোনো ফিউচার, লাইক কোনো কারেন্ট প্রোডাক্টস আছে, বা ফিউচার কোনো প্রোডাক্টস ডেভেলপমেন্ট হচ্ছে কিনা? গুড কোয়েশ্চেন। আসলে উম, আমরা এখন পর্যন্ত প্রোডাক্টের দিকে এখনো মুভ করি নাই। আমরা এখনো যেটা করি, ক্লায়েন্টরা প্রবলেম নিয়ে আসে, আহ, এগুলাকে এখনো আমরা মানে ক্লায়েন্ট স্পেসিফিক প্রোডাক্ট এখন আমরা হুম বিল্ড হুম। করতেছি আর কি। তো এখন পর্যন্ত আমরা আর কি বিকাশ, ইউনিলিভার, বিএটি, এছাড়া বাংলাদেশের বাইরে টেলকো ইন্ডাস্ট্রি মিয়ানমারে আর কি, হুম হুম। ওরিডু, তারপরে টেলিনর, এরকম আরো কয়েকটা কোম্পানি, এছাড়াও আরো অনেকগুলা ক্লায়েন্টের জন্য কাজ করছি। বাট যেটা হয়েছে যে যে সলিউশন গুলো আমরা বিল করছি ওগুলা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট স্পেসিফিকই ছিল। হ্যাঁ, এখন প্রোডাক্ট বিল করার জন্য একটা চ্যালেঞ্জ হলো যে আসলে ফান্ডিং এর প্রয়োজন হয় আর কি। অনেক টাকার প্রয়োজন হয়, কারণ প্রোডাক্ট বিল করতে হইলে আহ, স- একটা পিরিয়ড থাকে, 1 বছর বা 2 বছর একটা পিরিয়ড থাকে, যে পিরিয়ডে কোনো রকম রেভিনিউ বা ইনফ্লো ছাড়াই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হুম হবে আর কি। সো এই যে ওসিআর ইঞ্জিন, ঠিক আছে, ওসিআর কিন্তু অনেক পুরাতন প্রবলেম হইলো, এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং প্রবলেম ইভেন হুম। নাও। ঠিক আছে, যেই সলিউশন গুলা বিল, এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এরা এই মাল্টি মডাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেগুলো মাল্টি মডেল এলএলএম, আমরা লিঙ্কডইনে অনেক হট হট নিউজ দেখি, ব্রেকিং নিউজ, তারপরে মানে লামা বের হইছে মাল্টি মডাল সাবজেক্ট নিয়ে, একদম সব বেঞ্চমার্ক ক্রাশ করে দিচ্ছে। ওসিআর এ কিন্তু পারফরমেন্স এখনো অনেক পুর। ঠিক আছে, ওপেন সোর্স যেসব মাল্টি মডাল এলএলএম আছে সেগুলা তোমরা টেস্ট করেও দেখতে পারো, এগুলো আসলে ওসিআর চ্যালেঞ্জটা ওইভাবে সলভ করতে পারে না। ঠিক আছে, ধরো একটা 9 ডিজিটের নাম্বার যদি থাকে, ক্লিয়ারলি দেখা গেলেও সেটা দেখবা যে একটা ডিজিট সে চেঞ্জ করে ফেলছে। ঠিক আছে, এটা কাইন্ড অফ হ্যালুসিনেশন আর কি। সিকোয়েন্সিয়াল অনেকগুলা ডিজিট থাকলে সেখানে সে ভুল করে এলএলএম গুলা।
সেটা প্রসেস করতে যায়। সো ওসিআর এ একটা চ্যালেঞ্জ রয়ে গেছে এখন। ওসিআর এ এখন পর্যন্ত আমার দেখা বেস্ট হলো অ্যামাজনের যে এডাব্লিউএস এর যে টেক্সট্রাক্ট সেটা। তো ওরা মিলিয়নস অফ ডকুমেন্টের উপর ট্রেন করে মডেলটা বিল্ড করছে, ঠিক আছে? তো এরকম মিলিয়নস অফ ডকুমেন্ট কালেক্ট করা, ট্রেনিং করা, এটা হিউজ মানে ফান্ডিং প্রয়োজন, মিলিয়ন মিলিয়ন ডলার প্রয়োজন আর কি, এরকম একটা মডেল বানাইতে হইলে। সো এইটা একটা চ্যালেঞ্জ। একটা খুব হাইলি স্কেলেবল হাই ভ্যালু এআই প্রোডাক্ট, পিওরলি এআই ডিপ টেক প্রোডাক্ট বিল্ড করার জন্য প্রচুর পরিমাণ আসলে আর&ডি প্রয়োজন হয় এবং ফান্ডিং এর প্রয়োজন হয় আর কি। সো ওইটা কালেক্ট করাটা একটা চ্যালেঞ্জ। আমেরিকার মতো দেশে, আমেরিকা বা ইউরোপ বা সিঙ্গাপুর, যেখানে আসলে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলা অনেক হাইলি অ্যাভেলেবল, প্রচুর পরিমাণ তারা ইনভেস্ট করে টেকনোলজি কোম্পানিগুলোর উপর, সেখানে আসলে এগুলো বিল্ড করা মাচ ইজিয়ার দেন ইন বাংলাদেশ, যেখানে আসলে ফান্ড রেজ করাটা অনেক ডিফিকাল্ট, বিশেষ করে এই ধরনের প্রোডাক্টে। তো এটা একটা চ্যালেঞ্জ আর কি। এই জন্য এখন পর্যন্ত আমরা আসলে, এছাড়া আমাদের কাজের প্রেশারও অনেক থাকে যে হুম। প্রজেক্টগুলোতে আমরা কাজ করি, অনেক ক্লায়েন্টকে আসলে আমাদের দেরি করতে করতে নাই করে দিতে হয়। বাট হ্যাঁ, আমাদের প্ল্যান আছে সামনে প্রোডাক্টে যাওয়ার। বাট ওটা মানে এখনো আমাদের থটেই আছে আর কি, এখন আমরা ইমপ্লিমেন্ট করা শুরু করিনি। থ্যাংক ইউ ভাইয়া, লাইক হোয়াট ইজ হ্যাপেনিং বিহাইন্ড আই এম। সো আমরা এখন মোটামুটি অনেকটা আইডিয়া জানতেছি। সো আমি আবার হচ্ছে নিপ্তি ভাইয়ের কাছে চলে যাব। তো মোস্ট অফ দ্য টাইম হচ্ছে কর্পোরেট যে প্রজেক্ট গুলো থাকে ওগুলো তো অ্যাকচুয়ালি প্রাইভেট হয়। সো সাপোজ স্টুডেন্ট উইল জয়েন রবি, লাইক ধরুন যে আমি জয়েন করলাম আফটার সাম ইয়ার্স লেটার অ্যাজ অ্যান ইন ইউর এআই ডিপার্টমেন্ট। সো what I gonna see as a project or product? Can you like share a bit about what is happening like in AI development? আচ্ছা, একটা ইউজ কেস আই থিঙ্ক এটা তো মানে সব টেলকোই করে। গুগলে সার্চ করলে বা চ্যাট জিপিটিতে সার্চ করলে এমনি চলে আসবে সেটা, মানে কতটুকু বলাই যায়। সো কোন কাস্টমারটা নেক্সট মাসে থাকবে নাকি থাকবে না, হুম এটাকে টেলকোতে বলা হয় চার্ন। সো একটা কাস্টমারকে চার্ন হবে নাকি না, সো বেসড অন ইউজেজ এটা আর কি ডিটারমাইন করা হয়। সো আমি যদি এখনই বলে দিতে পারি আগামী 15 দিন পর আমার এই কাস্টমারটা আর থাকবে না, ও আমার সিমটা ইউজ করবে না, ও চলে যাবে। সো এটা যদি আমি আর্লি বলে দিতে পারি, ইন দ্যাট কেস ওর জন্য কিন্তু আমি বেটার অফার দিয়ে ওকে রাখতে পারি। সো হুম এই ইউজ কেসটাই দুনিয়ার সব টেলকোতে এখন ওয়ান অফ দ্য মোস্ট কমন ইউজ কেস, যে কমন অ্যান্ড ডিফিকাল্ট। এটা প্রপারলি আইডেন্টিফাই করতে পারাটা ডিফিকাল্ট। ইভেন দো এটা কমন একটা ইউজ কেস, বাট দেন এগেন মানে তুমি এরকম কাস্টমারও দেখবা গত 30 দিনে 1 টাকাই খরচ করে নাই, ও তোমার নেটওয়ার্কে আছে। আবার অন দি আদার হ্যান্ড এরকমও দেখবা ও 30 দিন ধুমায় ব্যবহার করছে, ও নেটওয়ার্ক থেকে হঠাৎ করে উধাও হয়ে গেছে। হুম যেটা বললাম, এই রিয়েল লাইফ ডাটা কোনো প্যাটার্ন ফলো করে না, কারণ হিউম্যান নেচারের কোনো ফিক্সড কোনো প্যাটার্ন নাই। সো এবং এই চার্ন প্রিডিকশনের ক্ষেত্রে যদি 70% অ্যাকুরেসিও কেউ আনতে পারে কথার কথা, এটা হিউজ। আর ইন রিয়েল লাইফ এভাবে কিন্তু আসলে আমরা অ্যাকুরেসি বলি না, আমরা অ্যাকুরেসি বলে হচ্ছে ডেসাইল ওয়াইজ, টপ ডেসাইলে কত, সেকেন্ড ডেসাইলে কত, এভাবে। সো এই চার্ন প্রিডিকশন এই ইউজ কেসটা থেকে আই থিঙ্ক একটা হিউজ পরিমাণে রেভিনিউ প্রতি মাসে জেনারেট হয়। এটা ছাড়া আরো অনেকগুলো আছে। এখন আসলে রবিতে আমি ইউজ কেস না বলে কোন কোন সেক্টরে ব্যবহার হয় ওগুলো বলি। সো রবিতে মেইনলি 4টা সেগমেন্টে এআই ইউজ করা হয়। একটা হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট, এটাকে বলা হয় সিভিএম, কাস্টমার ভ্যালু ম্যানেজমেন্ট। এখানে হচ্ছে কাকে কোন অফারটা দেওয়া হবে, কোন কাস্টমারটা আমার কতটুকু ইউজ করবে, আহ কার অফারিং কিরকম হবে, এবং ইমার্জেন্সি ব্যালেন্সে কাকে কতটুকু লোন দেওয়া হবে, এসব নিয়ে কাজ করা হয়। দেন অন দি আদার হ্যান্ড সেলস নিয়ে কাজ করা হয়। সো সেলস এন্ড নেটওয়ার্কিং, ওটার একটা পোর্টফোলিও আছে, যে কোথায় কোথায় আমাদের রিটেল বাড়ানো উচিত, কোথায় কমানো উচিত, এবং বেসড অন বিজনেস ভলিউম এন্ড সো মেনি প্যারামিটার। দেন নেক্সট, সাইটটা কোথায় দেওয়া হবে, নেটওয়ার্ক টাওয়ার এটাকে সাইট বলা হয়। হুম সো টাওয়ারটা কোথায় দেওয়া হবে এটা ডিসাইড করতেও আমরা এমএল এর হেল্প নিয়ে থাকি, মডেলিং এর মাধ্যমে এটা করা হয়। আর অন দি আদার হ্যান্ড রিসেন্টলি এই বছর চ্যাটবটে প্রচুর কাজ করা হচ্ছে। সো রবির ওয়েবসাইটে আগে যে চ্যাটবটটা ছিল ওটা মোটামুটি রুল বেসড, এই কিওয়ার্ড বেসড, এই কিওয়ার্ড পাইলে এরকম রিপ্লাই দিবে এরকম ছিল। বাট ফ্রম নাও অন এটাকে আস্তে আস্তে পুরা মানে জেনারেটিভ এআই দিয়ে একদম প্রপার মডেলে কনভার্ট করা হচ্ছে। এবং অন দি আদার হ্যান্ড
সরি, আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। So, যে মানে জেন এআই ব্যবহার করে ইন্টারনালি অনেক ইউজ কেসে এখন সলভ করা হয়। So, এই চারটা ভাগে আর কি টোটাল ভাগ করা হয়ে থাকে আর কি: সিভিএম, সেলস এন্ড নেটওয়ার্কিং, চ্যাটবট, এন্ড আরেকটা কি জানি বললাম, আরে নিজে ভুলে কাস্টমার গেলাম। চার্নিং, কাস্টমার চার্নিং। হ্যাঁ। সো এই, এবং অনেস্টলি বললে আমি যেটা দেখি আর কি, টেলকোতে কাজ করার অপরচুনিটিটা, মানে অপরচুনিটি হিউজ। কারণ টপ, মানে এটা আসলে টপ লেভেল থেকে এখন চায়, এবং এআই এর পটেনশিয়ালটা সবাই গ্র্যাজুয়ালি রিয়েলাইজ করতেছে। সো টপ লেভেল থেকে এটা ডিমান্ড অনেক বেশি, এই আর কি। সো ফিউচার প্রজেক্ট গুলা এখনই ডিসক্লোজ না করি, এগুলো আসলে কতটুকু পাবলিক ফোরামে বলা ঠিক আমি জানি না। অনেকগুলা অনগোয়িং ভেরি ফ্যান্টাস্টিক প্রজেক্ট এখন চলতেছে, বাট ওগুলো আসলে আমি পাবলিক ফোরামে বলতে পারবো না। কখনো আইওটিতে ক্লোজ ডোরে দেখা হইলে বলবো, অসুবিধা নেই, ওগুলো নিয়ে আলোচনাও হবে। অন দি আদার হ্যান্ড, এই মেহেদি, আমি দেখতে পাচ্ছি মিটিং অনেকেই আছে, জি বাট ভাই। আমিও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আইওটি স্টুডেন্টই ছিলাম। ওরা কি সবাই নিজের ইচ্ছে আছে নাকি ধরে আনা হয়েছে? না ভাই, অ্যাকচুয়ালি জাস্ট মিটিং এর লিংক শেয়ার করা হয়েছে, মানে কাউকে ফোর্স করা হচ্ছে না এখানে যে। ওটাই, আমি ওটাই বলতাম, এই ইয়েস। জোর করে টোরে কাউকে ধরে আনো না ভাই, কারণ আহ, ওভাবে আর কি বোরিং লাগবে, মানে এইসব আলোচনা শুনতে মজা পাবে না। সো জোর করে টোরে ধরে আনলে এতক্ষণে বোর্ড হয়ে যাওয়ার কথা। আর অন দি আদার হ্যান্ড, কথা বলছি আমরা অনেক ঠিক আছে, বাট যদি প্রপারলি শিখতে চায় ওরা, আই থিঙ্ক আইডিসিএস এর পক্ষ থেকে আর কি আরো স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ চাইলে নিতে পারে। এখানে সামিন ইয়াসার আই থিঙ্ক আছে। সো কারণ এসব বক বক শোনা যায়, মোটিভেশন আছে, ঠিক আছে, গুড, বাট এন্ড অফ দ্য ডে আর কি আরেকটু ইনডেপথ হইলে ওদের জন্য ভালো। যাই হোক। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যে মৌনতা। ও কোশ্চেন করছে যে কনসিডারিং দ্য কারেন্ট জব মার্কেট অফ বাংলাদেশ হোয়ার এমএল অপরচুনিটিস আর লেস, if I want to move towards a path that incorporates both full stack development plus ML, what should the path look like? How do I build my portfolio so that I am relevant in both job market in Bangladesh and the international industry? আমি একটু অ্যাড করি। সো প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি চ্যাটে, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট প্লাস এমএল হোয়াটসঅ্যাপ। সো আচ্ছা, এনি কারেন্ট স্টুডেন্ট যারা এখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আসো, একদম মানে আমার সাজেশনটা ভেরি সিম্পল: ফোর্থ ইয়ার পর্যন্ত সবগুলা পাথ ওপেন রাখাটা খুবই সেফ। সবগুলা পাথ বলতে আহ এমন একটা সিজিপিএ রাখা যেন তুমি চাইলে লেকচারার হইতে পারো। তোমার লেকচারার হইতে হবে এরকম না, বাট মানে তোমার কোনো ইচ্ছা নাও থাকতে পারে। বাট আমরা কেউ জানি না লাইফে আসলে কখন কোন দিকে আমাদের যাওয়া লাগবে। আর চাকরিটা পুরোটাই আসলে একটু রিজিকের ব্যাপার, একটু ভাগ্যের ব্যাপার। সো কার কোথায় কোন ফিল্ডে হবে এটা না আমরা কেউ জানি না। আমি কখনো চিন্তাও করি নাই আমি 4-1-এ থাকতেও আমি কখনো চিন্তা করি না আমি এখানে কাজ করব, আমি এই ফিল্ডেই যাব। সো 4-1-এর লাস্ট পর্যন্ত, 4-2 পর্যন্ত আমার যে গোল ছিল, আমি ওয়েব ডেভেলপমেন্ট করতাম, আমি মেশিন লার্নিং করতাম। আমি এমন একটা সিজিপিএ রাখার ট্রাই করছি এবং রাখছি যেন আমি চাইলে লেকচারার পোস্টে অ্যাপ্লাই করতে পারি, আমাকে যেন যেন ইন্টারভিউতে ডাকে। এবং আমি পাবলিকেশনও রাখছিলাম, পাবলিকেশনও করছি যেন আমি চাইলে বাইরে যাইতে পারি। So, আমার মানে আমার মেসেজ হলো একটাই: সবগুলো পাথ ওপেন রাখা। আর আইওটির কারিকুলাম, আইওটি নিয়ে মানুষের অনেক কমপ্লেন, মানে ফেসবুকে আমরা সবার সাথে এডেড দেখে অনেকেরই অনেক মানে অনেক কিছুই ভালো নাও লাগতে পারে। বাট ওয়ান অফ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হইলো, আমাদের ডিপার্টমেন্টে 4 বছর পর প্রত্যেকেরই না অনেকগুলো প্রজেক্ট প্রোফাইলে থাকে। সো এই প্রজেক্ট গুলো করতে গিয়ে অনেক কিছু শেখা লাগে। সো এন্ড অফ দ্য ডে, 4-1-এর লাস্টে গিয়ে দেখবা মোটামুটি তুমি যদি কারিকুলাম ফলো করে থাকো, তোমার প্রোফাইলটা মোটামুটি গোছানো হয়ে গেছে। লিঙ্কডইন একটু অ্যাক্টিভ থাকো, সবগুলো পাথ ওপেন রাখো। ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য আইওটিতে কোর্স, মানে কোর্সের প্রজেক্ট আছে, ওখানে আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজও করছি, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সবই করা লাগছে। সো কারিকুলামটা ফলো করে একটু হার্ডওয়ার্ক করা লাগবে, ঠিক আছে, বাট সবগুলো পাথ ওপেন রাখাটা ভেরি স্মার্ট একটা অপশন। সো আমি ওটাই করতে বলবো, কারণ কখন কোন দিকে ভালো অপশন চলে আসবে আমরা কেউ জানি না। ভাইয়া, আমি আপনার কাছে আরেকটা ইম্পর্টেন্ট, যেটা অনেকেরই কুইরি থাকে বেসিক্যালি, লাইক 3-2 তে যারা থাকে, যে আমাদের একটা সিএসসি তে হচ্ছে শেষের দিকে হচ্ছে দেখা যায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর একটা অপশন থাকে। তো দেখা যাচ্ছে যে এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর ক্ষেত্রে দেখা যায় যে মানে অপরচুনিটিস আর ভেরি লেস। মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে কোম্পানিজ গুলাতে হচ্ছে আমাদের তো ফিউ মান্থস পিরিয়ড থাকে
সো অনেক সময় দেখা যায় যে ইন্টার্নশিপ করাটা পসিবল হয়ে ওঠে না। তো এই ক্ষেত্রে লাইক মেশিন লার্নিং শিখে অনেক সময় যে রিমোটলি ইন্টার্নশিপ করা যায় ওর পসিবল কিনা, সো এমএল লার্নিংটা কিভাবে হেল্প করতে পারবে যে ইন্টার্নশিপের জন্য? আনাফ ভাইকে বললো এমএলএ এই আইএমএ তোমাদের থেকে ইন্টার্ন নিতে, তাহলে অনেক কাজ শিখতে পারবা। আইএমএ যারা দারুণ সবাই কাজ করে, কাজ শিখে আসে। আনাফ ভাই একটু নিয়েন আমাদের আইওটি থেকে ছেলে পেলেকে। হ্যাঁ, আমরা প্রায় এখন পর্যন্ত প্রায় প্রত্যেক বছরই মনে হয় নিছি আইটি থেকে। এবং এখানে আমি স্পেসিফিক্যালি বলতে চাই যে আমরা উই আর ভেরি ইমপ্রেসড উইথ দ্য পারফরমেন্স অফ আইওটি এন্ড সবাই অনেক ভালো করছে। কারেন্টলি তন্ময় আছে আমাদের সাথে, ও ফুল টাইম হয়েছে ইন্টার্ন থেকে। তো ও কিন্তু মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আর এআই তিনটা কাজই পারে আর কি ভালো মতোই। সো তন্ময় ইজ ডুইং রিয়েলি গুড অ্যান্ড মোটামুটি সবার সাথে আমাদের পারফরমেন্স, আমাদের ফিডব্যাক বেশ ভালো। সো ইয়া, আই থিঙ্ক ভালো করতেছো তোমরা এবং ইনশাল্লাহ আরো করবা সামনে। তাহলে ভাইয়ের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকলো যে আমাদের অ্যাকচুয়ালি দুইটা প্রোগ্রাম থাকে, যে একটা হচ্ছে সিএসসি আর একটা হচ্ছে সফটওয়্যার। তো সিএসসি দের জন্য হচ্ছে দেখা যায় আমাদের 2 মান্থস পিরিয়ডের একটা ইন্টার্নশিপ অপরচুনিটি থাকে, আর সফটওয়্যারের জন্য 4 মান্থস। সো জেনারেলি কোম্পানিজ গুলো হচ্ছে 4 মান্থস এর পিরিয়ডেরটাই বেশি প্রেফার করে। সো আপনাদের কাছে সবসময় হচ্ছে সফটওয়্যার প্রোগ্রামেরই হচ্ছে অ্যাপ্লিকেশনস গুলো যায়। সো আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যে ফ্রম নাও অন প্লিজ অলসো কনসিডার সিএসসি গাইজ ফর, হয়তো টাইম লিমিটটা অনেক শর্ট, বাট ডু কনসিডার, বিকজ ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি যেখানে ইন্টার্নশিপ করেছিলাম টাইমটা অনেক লেস ছিল, যে 2 মান্থসের জন্য ইভেন আমাকে টাইম ডিউরিং, ম্যানেজ করে নিবা মেহেদি, 2 মাস নিবা, বাকি টাইম ম্যানেজ করে নিবা, অসুবিধা নেই। কাজ ডেলিভার করতে পারলে ঠিকই নিবে। 3 মাস হ্যাঁ, টাইম হ্যাঁ, করবা, হ্যাঁ, অসুবিধা নেই। রাইট। আমাকেও কাজ দুই ম্যানেজ লাইক, মাসের করে, ইন্টার্নশিপ টাইম ম্যানেজ হইলেও করে নিবা। মানে পারফরমেন্স ভালো হলে কোম্পানি দেখবে তোমাদেরকে বলবে যে তোমরা এটা কন্টিনিউ করো, ঠিক আছে, নট ফর দ্য রিকোয়ারমেন্ট অফ আইটি, তোমরা নিজে থেকে কন্টিনিউ করতে পারো চাইলে। এরকম অফারও দেওয়া হয় আর কি। ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। সো মানে এরকম একটা সমস্যা আমি ফেস করছিলাম, বিকজ আমি আচ্ছা, একটা আইএমএ কোয়েশ্চেন করি, অ্যাপ্লিকেশন। মানে হ্যাঁ, শর্টলি আনসার দিও যে সিএস আর সফটওয়্যার মানে এটা আলাদা করছে, তোমাদের যে আইওটিতে আলাদা করছে, এটার ইটা কি, মানে রেশনালটা কি, কেন আলাদা করছে আর কি? আচ্ছা, আই থিঙ্ক এটাও বলতে পারবে না, সো এটা আমি একটু বলি। কারণ আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আসলে সফটওয়্যার প্রোগ্রামটা নতুন। সো আমি হচ্ছে 18 ব্যাচ। আমি যখন জয়েন করি, আইওটিতে ঢুকি, তার 1 বছর আগে থেকে সফটওয়্যার কারিকুলামটা খোলা হয়। অ্যান্ড এটা বেসিক্যালি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের আন্ডারে এখন দুইটা প্রোগ্রাম, একটা সিএসসি প্রোগ্রাম, একটা সফটওয়্যার প্রোগ্রাম। সো এটা মেইনলি খোলা হয়েছে হচ্ছে ইন্ডাস্ট্রি ফোকাস করে, যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যারা পড়বে ওরা কি মোর ইন টাচ উইথ ইন্ডাস্ট্রি। অন দি আদার হ্যান্ড যারা কম্পিউটার সায়েন্স তারা হচ্ছে মোর ইন টাচ উইথ একাডেমিয়া। এরকম একটা ধারণা রেখে আর কি দুটোর কারিকুলাম ডিজাইন করা। বাট অন দি আদার হ্যান্ড যে প্রবলেমটা এখন হয়ে থাকে আর কি অনেক ক্ষেত্রে, সিএসসির যে কোর্স কারিকুলাম এটা একটু ব্যাকডেটেড হয়ে গেছে অনেক অনেক ক্ষেত্রে। সো এটার রিডিজাইন হয় নাই অনেক ক্ষেত্রেই। অন দি আদার হ্যান্ড সফটওয়্যারের কারিকুলামটা সিএসসির সাথে কম্পেয়ার করলে নতুন। সো ওটা একটু মোর ইন্ডাস্ট্রি রিলেভেন্ট, আর সিএসসিটা হচ্ছে মোর একাডেমিয়া রিলেভেন্ট। সো কম্পিউটার সায়েন্স থেকে আর কি যারা ইন্ডাস্ট্রিতে যাইতে চায় প্রবলেম ফেস করে এরকম না, কিন্তু ইন্টার্নশিপের জন্য ডেডিকেটেড কোনো লম্বা টাইম রাখা হয় না ওদের। কোনো লম্বা ইন্টার্নশিপের জন্য ডেডিকেটেড টাইম ওদের একাডেমিক কারিকুলামের সাথে একদমই অ্যালাইন করে না। সো এই প্রবলেমটা আমারও হয়েছিল থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে থাকতে আমি চাইছিলাম সেফালোতে করতে ইন্টার্নশিপ, বাট হুম, হুম, সেফালো বলছিল অ্যাটলিস্ট 6 মাসের কমিটমেন্ট দেওয়া লাগবে। বাট সিএসসির হুম, কারিকুলাম থেকে ওটা সম্ভব না, বাট সফটওয়্যারের কারিকুলাম থেকে ওটা সম্ভব। সো এটাই আসলে এক কথায় পার্থক্য আর কি। বুঝতে পারছি। সো জেনারেলি লাইক মানে সিএসসি ডিপার্টমেন্টে যারা থাকে, যেমন আমার ইন্টার্নশিপের টাইমেও হচ্ছে আমি যখন অ্যাপ্লাই করছিলাম, সো লাইক আমি অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডে যখন অ্যাপ্লাই করছিলাম, ইভেন আমার ইন্টারভিউতে এটা কোশ্চেন করছিল যে টাইমটা তো অনেক লেস, বাট অনলি 2 মান্থস। সো যাই হোক, তারা হচ্ছে আমাকে অপরচুনিটি দিচ্ছে, সো 2 মান্থসের জন্য ইন্টার্নশিপ করছিলাম। আর লেটার অন অ্যাকচুয়ালি আই এম অলসো ওয়ার্কিং ফ্রম ফর দেম, লাইক আই গট পার্মানেন্ট ইন দেয়ার। সো আমি অ্যাকচুয়ালি একটা হাইব্রিড রোলে এখন ওদের জন্য কাজ করতেছি। সো আমাদেরকে একটু, সবাইকে একটু মোর লেস অপরচুনিটি দিলে আই থিঙ্ক আইএম এর জন্য হয়তো দে উইল ফাইন্ড ভেরি গুড ইঞ্জিনিয়ার্স ইন ফিউচার, আই থিঙ্ক, হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো ডাউট নাই, মানে আইওটি এখন পর্যন্ত আমরা যে পারফরমেন্স পাইছি তাতে কোনো সন্দেহ নাই যে উইল গেট মোর অ্যান্ড মোর গুড ইঞ্জিনিয়ার্স ফ্রম দেয়ার।
Uh, so as we come to the close of our discussion, so আমরা অলরেডি অনেক কিছু ডিসকাশন করে ফেলছি, সো আমরা আমাদের গেস্ট থেকে এখন এই পর্যায়ে কিছু ফাইনাল ওয়ার্ড শুনবো, and their insights and guidance will be obviously invaluable for us in the future. সো আমি আবারও হচ্ছে নিপ্তি ভাইকে হচ্ছে জিজ্ঞেস করবো যে ভাই, আপনি যদি আপনার ওই পাস্ট জার্নি, মানে আইআইটিতে যে আন্ডারগ্রেড জার্নিটা ছিল, এখানে যদি আপনি ফিরে যান, তাহলে হচ্ছে লাইক কি মনে হবে যে যদি ফার্স্ট ইয়ারে এমন কেউ অ্যাডভাইস যদি আমাকে দিত, হয়তো বা ভালো হইতো। সো এরকম একটা পিস অফ মূল্যবান অ্যাডভাইস হচ্ছে আমি শুনতে যাচ্ছি আপনার কাছে, যে আমাদের অ্যাকচুয়ালি সবার জানা উচিত। হয়তো এখানে অনেকে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছে, সো দে উইল বি হেল্প, মানে ইট উইল বি হেল্পফুল। মানে আমি যেটা বলবো এটা আসলে পছন্দ নাও হইতে পারে, বাট লাইফটা এনজয় করাটা জরুরি। মানে সো পিছনে ফিরে ভুল খুঁজতে আমি রাজি না, বা পিছনে ঘুরে মানে ফিরে কি করলে কি হইতো এটা আমি চিন্তা করতেও রাজি না, ওটা আমি কখনো করি না। বাট যেটা আমি একটু একাডেমিক এবং তাত্ত্বিক জ্ঞানগুলা আনাফাই দিক, উনি আমার চেয়ে সিনিয়র। আমি অ্যাজ আ আইওটিয়ান কারেন্ট যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, ওদেরকে আমি একটা কথাই বলতে চাই। আমি যেহেতু আইওটির ফেসবুকে অনেকের সাথে অ্যাটেড অ্যাডেড অনেকেরই পোস্ট টোস্ট আমার দেখা হয়, এবং আমি নর্মালি আইওটিয়ান সিএসির কারো কিছু হলে আমি দেখার ট্রাইও করি। বাট যেটা আমি বলবো আর কি, খামাখা ফেসবুকে এসে কমপ্লেন টমপ্লেন করে না কোনো লাভ নাই। যার ভালো করার ও পাশ দিয়ে ঠিকই ভালো করতেছে, যে কাজ করার সে ঠিকই কাজ করতেছে, এবং যার আগানোর সে ঠিকই আগায় যাচ্ছে। আর যার কমপ্লেন করার সে কমপ্লেন করতেছে, সে আজীবন কমপ্লেন করতেই থাকবে। প্রবলেম অবশ্যই আছে, প্রতিটা ভার্সিটিতে আছে, প্রতিটা ডিপার্টমেন্টে আছে। সো প্রবলেম নিয়ে আমারও হাজারটা কমপ্লেন আছে, মানে বিভিন্ন অনেক কিছু নিয়েই। বাট দেন এগেন ভার্সিটির 4টা বছর যদি এনজয় করা যায়, এবং এনজয় করা মানে ক্যাম্পাস লাইফটা এনজয় করা যায়, আইটি লাইফটা আমি বলবো অ্যামেজিং। অনেকের আসলে ভালো লাগে না, বাট আমার কাছে খুবই ভালো লাগছে। আমি হলে ছিলাম, এবং ওই লাইফটার সাথে যদি পড়াশোনা অ্যান্ড আদার্স কাজগুলোও মানে প্যারালালি করা যায়, ওদের না আসলে আর কমপ্লেন থাকে না। ইন মোস্ট অফ দ্য কেসেস কমপ্লেন ওদেরই থাকে যারা পিছিয়ে যায়। সো হুম। লাইফেও সেম। আমার অ্যাডভাইস একটাই, 4টা বছর আইওটিতে আসি, 4.5 বছর আইওটিতে আসি, মানে এটা লাইফের একটা বেস্ট টাইম। এইসব মানে কমপ্লেন করে বা এটা নাই ওটা নাই এগুলো নিয়ে বেশি চিন্তা না করে, যেগুলো আছে ওগুলোতে ফোকাস করি। মানে এইখান থেকে না ক্যারিয়ারটা খুব সুন্দর করে স্টার্ট করাটা সম্ভব। মানে খুবই কিক স্টার্ট পাওয়া যায় এবং প্রপারলি গুছানো যায়। সো রাদার দেন নেগেটিভিটির দিকে ফোকাস না করে কিভাবে নিজের স্কিলগুলো বাড়ানো যায়, লাইফটা এনজয় করা যায়, ওদিকে ফোকাস করাটা ভালো। আমি কিন্তু আইটিতে 4 বছর যা যা করা যায় মোটামুটি সব করার ট্রাই করছি, ঘুমাই খেলছি, মানে যা যা করা সম্ভব সবকিছু করার ট্রাই করে গেছি। সো আমার অ্যাডভাইস এটাই। আমি লেখাপড়া এসব নিয়ে আসলে অত অ্যাডভাইস দিতে চাইও না, ওগুলা এতক্ষণ বলছি। বাট লাইফটা এনজয় করলে সবকিছু এমনিই প্রপারলি কম্পোনেন্ট গুলো অ্যাড হইতে থাকে। সো লাইফটা এনজয় করি আইআইটিতে। এবং আর সিজিপিএ ম্যাটার করে না, এই ভুয়া কথাটা কেউ কান না দিই। সিজিপিএ এটাও রাখি, এবং মানে সব যেখানে যেটা করণীয় ওখানে ওটা করি, তাইলেই কমপ্লেন থাকবে না, সবকিছুই ভালো লাগবে। এতটুকু আমার আর কোনো অ্যাডভাইস নেই। আনাফ ভাই আপনি। হ্যাঁ। না, খুব ভালো কথা বলছো। এটা সবার জন্য প্রযোজ্য। আর হ্যাঁ, সিজিপিএটাও ইম্পর্টেন্ট। আর এছাড়াও অনেক কিছু বলছি অলরেডি, যে কিভাবে কি কি শেখা উচিত, কিভাবে কি করা উচিত। সো আর আলাদা করে বলার তেমন কিছু নাই। আহ, ওই সিজিপিএটা ভালো রাখার চেষ্টা করো। আর এআই লাইনে যারা আসতে চাও, আরেকটা এক্সট্রা সাজেশন জাস্ট দিব, but এটা দেওয়ার দরকার নেই, এটা সবাই করে এখন। আহ, সেটা হলো যে ওই আন্ডার গ্রাজুয়েট থিসিস যেটা আছে, হুম। সেইটা একটু ভালো করে করার চেষ্টা করো। একটা ওইখানে একটু ভালো করে থিসিসটা করলে, ভালো করে একটা রিসার্চ করলে, এটা পরবর্তীতে আসলে কাজে লাগে। ঠিক আছে? সো যদি দেশের বাইরে মুভ করতে চাও কেউ, সো ওই জিনিসটা একটু ইম্পর্টেন্স দিয়ে কইরো। অনেকে থিসিসটা জাস্ট গ্রেড পাওয়ার জন্য লামসাম করে ফেলে, বাট ওটা না করে একটু সিরিয়াসলি করা উচিত থিসিসটা। আর এছাড়া আরেকটা জিনিস একটু বলি, যে চ্যাট জিপিটি, তারপর চ্যাট জিপিটি এবং অন্যান্য যে টুল আছে, যেমন আমি কারেন্টলি কোডিং এর জন্য কার্সর ইউজ করি, অ্যামেজিং টুল। যাই হোক, এগুলা দিয়ে এগুলা বেসিক প্রবলেম অনেক ভালো মতো সলভ করতে পারে। ঠিক আছে?
বাট এগুলোর উপর ওভার ডিপেন্ডেন্ট না হয়ে ওই মানে নিজেরও স্ক্র্যাচ থেকে কোড করে স্কিল গ্রো করাটা জরুরি। কারণ আমি নিজেই এই টুলগুলো ইউজ করতে যাই, বোথ চ্যাট জিপিটি এবং কার্সর। হ্যাঁ, এটা দিয়ে কিছু কমপ্লেক্স, যেমন কুবারনেটসে আমি একটা জিনিস কমপ্লেক্স জিনিস ডিপ্লয় করতে যাচ্ছিলাম, তখন দেখলাম যে আমি টুল দিয়ে যেই ইটা জেনারেট করছি, যে ইয়ামেলটা জেনারেট করছি, সেখানে সে কিছু মিস্টেক করছে। যে মিস্টেক গুলা আমার যদি এক্সপিরিয়েন্স গুলা না থাকতো এগুলা করার, এবং নলেজটা না থাকতো ইনডেপথ, ওইটা আমি ধরতেই পারতাম না। ঠিক আছে? এবং ওটা প্রোডাকশনে গেলে এটা একটা বড় প্রবলেম ক্রিয়েট করতো। ঠিক আছে? সো টুলগুলো ইউজ করে ডেফিনেটলি এফিসিয়েন্সি বাড়ানো উচিত, স্পিড বাড়ানো উচিত, এগুলো ভালো মতো শেখা উচিত। বাট এগুলো ছাড়া ইন্ডিপেন্ডেন্টলিও কাজ করতে পারবে ওই লেভেলের স্কিলও থাকা জরুরি। তা না হইলে এরা যে ভুলগুলা করবে এই টুলগুলা, সেটা কিন্তু আহ, ধরা যাবে না, ধরতে পারবা না আর কি। তো যেমন হলো গুগলের সিইও কয়েকদিন আগে ক্লেম করছে যে 2024 2024 বলছিল নাকি 2024 বলছিল, আর যাই হোক, 25% কোড এআই দিয়ে জেনারেট করা হয়েছে। ঠিক আছে? এই কথাটা হ্যাঁ ট্রু, বাট এখানে কিন্তু আসলে ওই অটো কমপ্লিট আইডিতে যে অটো কমপ্লিট গুলা করা হয়, রেডিটে গুগলের একজন হুম। এমপ্লয়ি বলছে যে ওগুলাকেও এখানে কাউন্ট করা হয়েছে। ঠিক আছে? সো এটা নট নেসেসারিলি যে 25% কোড একদম স্ক্র্যাচ থেকে এআই টুলগুলাই করছে। ঠিক আছে, যাই হোক, এটা বলার রিজন হলো এটাই যে টুলগুলা ইউজ করে স্পিড বাড়ানো উচিত, বাট টুলগুলা ছাড়াও তুমি কোড লিখতে পারবা এই স্কিলও থাকা উচিত। তা না হলে ও যে ভুলগুলা করবে, এবং ও ভুল করবে এটা শিওর, এটা গ্যারান্টিড। সো ওইগুলো ধরা যাবে না আর কি। সো এটা জাস্ট একটা এক্সট্রা ছিল এর বাইরে। তো আহ, আহ, যে সাজেশন গুলা দিয়েছে, এবং আমি এগুলা এখন পর্যন্ত যা বলছি এগুলা তোমরা ফলো করতে পারো। আর বেশি কিছু আমি আসলে অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে বেশি ভালো না, এটা আমি খেয়াল করছি। তো সরি ফর দ্যাট, বাট হ্যাঁ এটাই, আর আর বেশি কিছু বলার নাই। না ভাই, অ্যাকচুয়ালি মানে বোথ অফ ইউ গাইস যেসব অ্যাডভাইসেস গুলো দেওয়া দিয়েছেন, দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। বেসিক্যালি যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আছে ওদের জন্য অবভিয়াসলি অনেক বেশি হেল্পফুল হবে। তো আমিও মোস্ট অফ দ্য টাইম ডিউরিং মাই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার টাইমে এরকম দেখা যেত যে অনেক সময় যে ওয়েবিনার হইতো যে আপনার দেখা যেত অপটিমাইজলি হোল্ড করতেছে, বা দেখা যাচ্ছে যে অন্যান্য কোম্পানি, ইভেন আইএমও হচ্ছে অনেকগুলা হচ্ছে মেবি অনলাইন সেশন হোল্ড করতেছে। এরকম কিছু সেশন যদি পাইতাম অনেক সময় আমি এন্ট্রি নিতাম। ইভেন ইউটিউবেও আমি এখনো দেখি। যেমন কিছুদিন আগে একজন অপটিমাইজিং ইঞ্জিনিয়ারের হচ্ছে ইন্টারভিউ আমি দেখছিলাম যে। সো এই অ্যাডভাইসেস গুলো অ্যাকচুয়ালি অনেক হেল্প। থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা হচ্ছে আমাদের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি ওয়েবিনারের। সো এই পর্যায়ে হচ্ছে আমাদের অডিয়েন্সেসরা অনেকগুলো কোশ্চেন করেছে চ্যাট প্রম্পটে। সো ওইখানে হচ্ছে সবগুলাই মোটামুটি ডিউরিং দ্য ইন্টারভিউ সেশন ইভেন ভাইরা লিখেও দিয়েছে অ্যান্সার গুলা। সো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, সে হ্যান্ড রেস করে হ্যান্ড রেস করতে পারে, যাতে আনমিউট করে হচ্ছে সরাসরি আমাদের গেস্টদেরকে জিজ্ঞেস করতে পারে। কারো কোনো প্রশ্ন আছে? আই থিঙ্ক হোল সেশনটাই হচ্ছে মানে খুবই ইনফরমেটিভ হয়েছিল। সো এভরিওয়ান গট দেয়ার অ্যান্সার্স। সো আমি আমি কর্ডিয়ালি হচ্ছে আইটিসিএস ফ্যামিলি থেকে হচ্ছে আমি আমাদের দুজন গেস্টদেরকে হচ্ছে থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনারা আপনাদের প্রেশাস টাইম থেকে মানে আহ, এত বিজি একটা লাইফ থেকে যে আমাদেরকে এই মুহূর্তটা দিচ্ছেন, যে এই টাইমটা দিচ্ছেন, এর জন্য অবভিয়াসলি আপনাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ। জেনারেলি মোস্ট অফ দ্য টাইম এরকম হয় যে লাইক ইন্ডাস্ট্রি পার্সনসরা এত বিজি থাকে যে তাদের সাথে কোনো একটা ইন্টারভিউ সেশন বা কোনো একটা কিছু করা সম্ভবই হয়ে ওঠে না। বেসিক্যালি আরাফ ভাইয়ের ক্ষেত্রে তো এরকমই হবে যে অনেকটা টাইমই উনি অনেক বিজি থাকেন। সো থ্যাংক ইউ। And I'm also thanking the EC members and volunteers to make the session wonderful. With that, I'm now concluding the webinar. Thank you, everyone, for staying with us. থ্যাংক ইউ এভরিওয়ান, বেস্ট অফ লাক। Thank you.